তোমার যা ইচ্ছা করো, আমিও দেখবো তুমি আমার না হয়ে কার হও। বিন্দুর ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে বহুক্ষণ আগেই। সে এবার হিরণের টি শার্ট টেনে ধরলো। মেয়েটার চোখ জলে টলমল করছে। কোনো রকমে অস্ফুট স্বরে বলল, ছাইরা দেন আপারে। আপনি কোন সাহসে আপার ইজ্জত নিয়ে টান দিছেন কন? আপনি কি অমানুষ হয়ে গেছেন? এই আপনারে আমি এত ভালোবাসলাম। হিরণের সামগ্রিক রাগ এবার যেন লেলিহান দাবানলের মতো ভয়ঙ্কর হয়ে উঠল। তার পুরুষালী শক্ত হাতে চটটা গিয়ে পড়ল বিন্দুর ডান গালে। বিন্দুর যেন সমগ্র পৃথিবী ঝনঝন করে উঠল। হতভম্বতার গাঢ় বাতাস চুয়ে গেল পুরো জনস্রোতকে। বাদ গেল না করবীয়। হিরণ মুখ ঝামটি মেরে বলে উঠল, কে বলেছে তোকে ভালোবাসতে? আমি বলেছি? আমি কাপুরুষ হলে তুই কি ভালো মানুষ? তুইও তো নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ। তাই তো আমি না করা সত্ত্বেও আমার পেছনে পড়ে থাকিস। বিন্দু যেন মুহূর্তেই ভাষাহারা হয়ে গেল। ভালোবেসেছে বলে আজ এমনভাবে কলঙ্কিত হতে হলো। এই দাম দিল ভালোবাসা তাকে, এই দাম! আজ আমিনা খালা বাড়ি ফিরেছিলেন সন্ধ্যার আগে। ঘরে বসে তিনি রান্না করছিলেন, কিন্তু মহল্লার হইচয়ের ভারী শব্দ তার কানে এসে বাড়ি খায়, যার ফলস্বরূপ তিনি নিচে ছুটে এসেছিলেন। কিন্তু নিচে এমন দৃশ্য দেখতে হবে তিনি ভাবতেই পারেননি। ভরা বাজারে সম্মানহানির এহেন দৃশ্য ওনার মাথা নত করে ফেলছিল। হয়তো ওনারা গরিব, কিন্তু তাই বলে ভরা মানুষের ভিড়ে তার মেয়ে এমনভাবে মার খাবে একটা যুবক ছেলের হাতে? ছি! এমন দৃশ্য দেখার আগে সে অন্ধ হলো না কেন? ঝামেলার মোড় এবার বিশ্রীভাবে ঘুরে গেল। আমেনা খালা গিয়ে বিন্দু চুলের মুঠি টেনে ধরলেন, সাথে ক্ষমা চাইলেন হিরণের কাছে। করবী আমেনা খালাকে বুঝানোর জন্য বলল, বিন্দুকে ছাড়েন খালা, ও কিছু করেনি, ওর কোনো দোষ নেই। ওর দোষ নাই কেডা কইছে? ওর অবশ্যই দোষ আছে। ওর সব চাইয়া বড় দোষ ওই তোমার মতো অপসরার লাগে মিশছে। আজকা না ওই তোমার লগে মিশতো, আর না ভরা বাজারে ওরে মাইর খাইতে হইতো। মা, যেমন মানুষের লগে মিশবি হে মনি তো হইব। মানুষ তোরে রাস্তার মায়া বানাইয়া দিল। আমেনা খালার প্রথম কথাগুলো যতটা না করবীকে আঘাত করলো, তার পরের কথাগুলো তার চেয়ে দ্বিগুণ অপমানে আচ্ছাদিত করলো তাকে। ভিড়ের মাঝে দু চার মহিলা সহমত পোষণ করে আরেকটু বাজে ইঙ্গিতে বলল, হুতুয়া আম্মা ঠিকই কইছেন। বিন্দুর বয়স হইল কম, ওই কি এত কিছু বোঝে? এই মাইয়া হইল শেয়ানা, এত বয়স হইল এখনো বিয়া না কইরা ঘোরে। কিছু কইলেই দাঁত কিরমির কইরা জবাব দেয়। মা নাই ঘরে, বাপ একটা লেওড়া ঘরবন্দি। মাইয়া নাকি সংসার চালায়, কোন জায়গা কোন আকাম কইরা সংসার চালায় আল্লাহ মালুম। আমরা লাগে কিছু বুঝি না। আর হরিণ পোলারটা তো সারাক্ষণ মল্লাতেই থাকে। কই কখন তো কোনো মাইয়ার লগে এমনই করতে দেখি নাই। ওর লগে কেমনে করলো? এমন জ্বালা ধরা রূপ দিয়া ভুলাইছে। এখন তো আমাগো ঘরে পোলাডারেও সাবধানে রাখতে হইব দেহি। এমন ঘৃণিত ইঙ্গিতপূর্ণ কথার বিপরীতে করবীর চিৎকার করতে মন চাইল। বলতে ইচ্ছে হলো অনেক কিছু, কিন্তু সে অনুভব করলো তার গলা দিয়ে কথা আসছে না। শরীর কেবল অনবরত কাঁপছে। জীবনের প্রথম এত ঘৃণা ভরা বান ছুটে এসেছে বলেই হয়তো হজম করতে কষ্ট হচ্ছে। যেদিন বাড়িওয়ালা আব্দুল ওরে ছুঁয়ে খারাপ ইঙ্গিত করেছিল, সেদিনও বোধহয় করবীর এতটা ঘৃণা ধরেনি শরীরে। আজ যতটা ধরলো, একজন নারী হয়ে কিভাবে একজন নারীকে এতটা অপমান করা যায়, তাই কেবল ভেতরে ভেতরে করবীকে ভাবিয়ে অবাক করে তুলল। সেখানে আরও হয়তো কথা বাড়াচ্ছিল, কিন্তু করবী পরাজিত সৈনিকের ন্যায় এক পা দুপা টেনে কেবল বেরিয়ে এলো, সবকিছু পেছনে ফেলে। করবীর মাথা শূন্য শূন্য লাগছিল। পেছন থেকে হিরণের চেঁচামেচি পাওয়া যাচ্ছিল। হয়তো উপস্থিত জনতাদের উদ্দেশ্যে সেই হিংস্রতা ছিল, কিন্তু করবীর একটিবার সাহস করে আর ঘাড় ঘুরিয়ে দেখার ইচ্ছে হলো না। তার কেবল মনে হলো ঘাড় ঘোরালে দেখতে পাবে কতগুলো নোংরা দৃষ্টি তার চরিত্র টেনে হিচড়ে ছিঁড়ে ফেলার খেলায় মেতেছে। সে এই খেলা দেখতে পারবে না, কখনোই না। করবীর ক্লান্ত পাগুলো টেনে যখন নিজের ঘরের সামনে এসে দাঁড়ালো, তখন অদ্ভুতভাবে আবিষ্কার করলো দরজাটা খোলাই আছে। করবীর মন ভীত হলো। বাবাকে কিছু আঁচ করেছেন, ভয় শঙ্কা নিয়ে সে ঘরে ঢুকে চিন্তা হ্রাস পেল না। বাবা ঘুমাচ্ছেন, কিন্তু অবেলায় তো বাবা ঘুমান না। করবী গিয়ে বাবার শরীরে হাত রাখলো। শরীরটাও তো স্বাভাবিক আছে। করবী অন্ধকার রুমে বেশ কতক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ভাগ্যিস বাবা ঘুমিয়ে আছেন। যদি এসব কথা শুনতেন দেখতেন, তাহলে নিশ্চয়ই মানুষটা সহ্য করতে পারতেন না। বিধ্বস্ত শরীরটা টেনে ঘরের বাইরে চলে গেল মেয়েটা। নিজের রুমে গিয়ে দরজা দিল, কিন্তু একবার যদি বাবার অন্ধকার রুমের আলো জ্বালাতো,
তবে সে দেখতে পেত অসহায় বাবা মেয়ের অপমানে বোকার মতো কেঁদেছেন, নিজের অক্ষমতাকে অভিশাপ ভেবে কতটা হা হুতাশ করেছেন। বাইরে বৃষ্টি হচ্ছে তুমুল গতিতে, অসময়ে যেন কালবৈশাখী ঝড়ে প্রকৃতি দিশেহারা, ছন্নছাড়া বৈরী বাতাস চারিপাশ জুড়ে বিরাজমান। করবী পরীক্ষার হলে বসে থেকে শূন্য চোখে তাকিয়ে আছে বাহিরে। প্রকৃতির এই অশান্ত রূপে সে যেন নিজের চূর্ণ বিচূর্ণ মনকে খুঁজে পাচ্ছে। গত কয়েকদিনের বিধ্বস্ত প্রায় মনটা বড় যন্ত্রণা দিচ্ছে তাকে। এমন ধ্যানে কাটিয়ে দিল মেয়েটার পরীক্ষার অধিকাংশ সময়টুকু। মন মতো পরীক্ষাটাও শেষ করা হলো না তার। পরীক্ষা শেষ হতে সবার প্রথম হল ছেড়ে বেরিয়ে এলো সে। চোখের নিচে কালি জমেছে তার, মনে হচ্ছে যেন গাঢ় কুহেলি ছক করছে বড় কৌতূহলে। শুভ্র রাঙা গালগুলোতে অযত্নের দু একটা ব্রণ উকি ঝুঁকি দিচ্ছে। বেশ কয়েকদিন হলো তার সাথে বিন্দুদের কোনো কথাবার্তা হয় না, সেও ব্যস্ত থাকে ভীষণ। টিউশন, কলেজ, পরীক্ষা, বাকি সময়টুকু নতুন বাসা খুঁজতে খুঁজতে কেটে যায়। তারপর যখন পৌঁছায় বাসায় তখন আর মন ভরসা দেয় না সাহস করে একতলা ডিঙিয়ে চিলেকোঠার ঘরটায় যাওয়ার। আত্মসম্মানে যে গাঢ় দাগ জখম করেছে, সে দাগ যে এত সহজে মুছবার নয় তা করবী ভালো করে আন্দাজ করতে পেরেছে। আমাকে এভাবে ইগনোর করার কারণ কি জানতে পারি? করবীর পা থেমে গেল, ঘাড় ঘুরিয়ে তাকালো কণ্ঠের মালিকটার দিকে। তার মনে হলো তার সামনে দাঁড়ানো পাঞ্জাবি পরা ছেলেটি পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ। তিমির দুপা এগিয়ে এলো, ভরাট তার কণ্ঠস্বর। কি ব্যাপার, কথা বলছো না কেন? করবীর মুগ্ধতার ঘোর কেটে গেল, চোখের সামনে ভেসে উঠল সেদিনের রাস্তায় তার চরিত্র নিয়ে রং তামাশা খেলার দৃশ্যটি। শিওরে উঠল সে। আর কোনোভাবে এত অপমানিত হতে পারবে না সে, তাই আলগোছে কথা ঘুরানোর জন্যে বলল, ভীষণ ব্যস্ত। কতটা ব্যস্ততা তা আমিও জানতে চাই। কি এমন কারণে ব্যস্ত যে আমাকে তুমি দেখেও দেখছো না? করবী উত্তর খুঁজে পেল না, কিন্তু ভেতর ভেতর তার ভালো লাগার সত্তা অবহেলায় শক্ত হয়ে গিয়েছে। বেশ অনেকক্ষণ চুপ থেকে সে স্বাভাবিক স্বরে জবাব দিল, আপনাকে দেখতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা কখনো তো আমার ছিল না। করবীর রাশভারী কণ্ঠে চমকে গেল তিমির। এই প্রথম বুঝি মেয়েটা এমনভাবে কথা বলল তার সাথে। এত রূঢ়ভাষিত কখনো ছিল না। তিমির বিস্মিত কণ্ঠে বলল, বাধ্যকতা ছিল না, কিন্তু কোথাও তো একটা অদৃশ্য বাঁধন ছিল, তাই না? কই, আমার তেমন তো মনে হয় না। করবীর শক্ত জবাবে তিমির আহত হলো। দু হাতে করবীর ডান হাতটা ধরতেই করবী ছিটকে দূরে সরে গেল। চোখের উপর আবারও সেই দিনের দৃশ্য ভেসে উঠল। সেদিন না সে হাত ধরে হাঁটতো, আর না এতটা অপমান অপদস্থ তাকে হতে হতো। তিমির যেন আজ চমকের উপর চমক পাচ্ছে। করবীর বদলে যাওয়া রূপ, টানা কিছুদিনের অবহেলা যেন তার মানতে কষ্ট হচ্ছে। মেয়েটা এত শক্ত কখনোই ছিল না। তবে কি তার এলাকায় গিয়ে যে ঘটনা শুনেছে সেটা সত্যি? মেয়েটার সাথে কেউ খারাপ আচরণ করেছে, কিন্তু তিমিরের আজ জিজ্ঞাসা করা হলো না। তার আগে সব ছাত্রছাত্রীদের উপচে পড়া ভিড়ে নিজ ইচ্ছায় হারিয়ে গেল করবী। কলেজের গেটের সামনে দ্রুত পায়ে আসতে আবারও থেমে গেল করবীর পা। আমেনা খালা দাঁড়িয়ে আছে ঝুম বৃষ্টিতে। করবী অবাক হলো এ সময় এখানে মানুষটাকে দেখে। একবার মনে হলো গিয়ে কথা বলবে, আরেকবার মনে ভয় হলো আমেনা খালা কি তাকে ভার্সিটিতে সবার সামনে আবার অপমান করার জন্য এখানে এসেছেন। করবী কি করবে বুঝতে না পেরে ঠায় দাঁড়িয়ে রইল এক জায়গায়। তবে হাসি মুখে তার দিকে এগিয়ে এলো আমেনা খালা নিজে। এসেই বরাবরের মতন আদুরে স্বরে বলল, কি গো, আমারে দেখাও গেলা না কেন আমার কাছে? গোসা বুঝি কমে নাই তোমার? আমার উপর কেউ এত রেগে থাহে কও? করবীর ছোট ছোট চোখে তখনও বিস্ময় ভিজে একাকার তার শরীর। অস্ফুট স্বরে বলল, রাগ করিনি খালা। হেইডা তো তুমি আমারে খুশি করার লইগাই কইতাছো। আমি কি আর হেইডা না বুঝি? তয় আম্মা, রাগ কইরা থাইকো না খালার উপর। খালা বড় বোকা মানুষ তো, তাই তোমারে দুঃখ দিয়া ফেলাইছি। মাফ করো আমারে আম্মা। কথা শেষ করেই ভদ্র মহিলা হাত জোর করলেন। করবী মহিলার হাত চেপে ধরল, ব্যস্ত কণ্ঠে বলল, ছিজি খালা, আমার পাপ বাড়াবেন না। আপনি এভাবে ক্ষমা চাইলে আমার পাপ হবে যে। আম্মা, তোমারে সেইদিন যা সব বলছি তা কখনো ক্ষমা হয় না। তবুও ক্ষমা না চাইলে আমার আত্মা বড়ই জ্বালাতন করতেছিল, খসখস করতেছিল। আমারে ক্ষমা কইরো আম্মা। আমার কোনো রাগ নেই খালা, আপনি আর ক্ষমা চাইবেন না। ভদ্রমহিলা হাসলেন। করবীর মাথায় স্নেহের হাত বুলিয়ে বললেন, আমাগো বিন্দু আর হুতুমের তো প্রাণ তুমি। মাইয়া দুইটা তোমার আশায় বৈশা আছে। তুমি কি আইজ একটু জলদি বাসায় ফিরবা? ওরা তোমারে পাইলে একটু ভরসা পাইতো। খালা, অবশ্যই খালা, আমি এখনই যাব, চলুন। আমেনা খালা দুপা পিছনে গেলেন, ঘাড় কাত করে বললেন, তুমি যাও আম্মা, আমার একটা কাজ আছে।
তুমি গেলে বিন্দুটা একটু শান্তি পাইব। কথাটা শেষ করে আমিনা খালা হাঁটা ধরলেন। মধ্যবয়স্ক এই নারীটিকে আজ অন্য দিনের তুলনায় খুব বেশি বৃদ্ধ দেখালো। মনে হলো যেন নুইয়ে নুইয়ে হাঁটছেন। বয়স মনে হলো কিছুদিনেই অনেকটা বেড়ে গিয়েছে। করবী আজ আর টিউশনিতে গেল না। কি মনে করে রিক্সা নিয়ে ছুটলো, অথচ আজ তার নতুন বাসার অ্যাডভান্স দেওয়ার কথা ছিল। রিক্সা গলির মোড়ে আসতে মানুষের ভিড়ের জন্য আর ঢুকতে পারল না। করবীর মন কেমন যেন খচখচ করলো। তার চোখে কেবল আমিনা খালা সেই হলদেটে চোখগুলো ভেসে উঠতে লাগলো। খালা তো ভিড়ের কথা কিছু বললেন না। এলাকায় কি হলো, করবীর আর বেশি ভাবতে হলো না কি হলো নিয়ে। তার আগে মানুষের ভিড়ে ফাঁকফোকরে লাশবাহী এই খাটটি তার দৃষ্টিগোচর হলো। সাদা কাপড়ে মোড়ানো লাশটির উপর বিরাট ছাতা লাগানো। আতরের ঘ্রাণে ভরে গেছে চারিপাশ। স্বজন হারানোর চিৎকারও ভেসে আসছে। করবী ভ্রু কুচকালো। কার লাশ এটা? জীবনে কত ধরনের স্মৃতি থাকে, কিন্তু কারো মৃত স্মৃতি করবীর ভান্ডারে নেই। ছোটবেলা থেকে একা একা থাকার ফলে কখনো কোনো কাছের মানুষকে মৃত অবস্থায় সে দেখেনি। তাই কোনো আপন মানুষকে মৃতদেহ ঠিক কতটুকু যন্ত্রণা দেয় তার সম্পর্কে তার ধারণা নেই বললেই চলে। এবং সেই ধারণা না থাকে সে এলাকার ভিড়ের ভেতর আবছাভাবে লাশবাহী খাটটা দেখে বড় দমবন্ধকর অনুভূতি অনুভব করলো। একবার ভাবলো টিউশনি করাতে চলে যাবে। সন্ধ্যার দিকে ফিরতে ফিরতে নিশ্চয়ই লাশটি কবর দিতে নিয়ে যাওয়া হবে, কিন্তু পরক্ষণে যেন কি ভেবে আর গেল না। বরং ধীরে ধীরে পাশ কাটিয়ে নিজের বিল্ডিং এর দিকে পা বাড়ালো। আমিনা খালা তো বললেনই বিন্দু অপেক্ষা করছে। এখানে দাঁড়িয়ে থাকার চেয়ে বিন্দুর কাছে যাওয়া বেশি ভালো মনে হলো তার। কিন্তু করবীর ভাবনা অনুযায়ী পাশ কাটিয়ে শেষমেশ আর যেতে পারলো না। তার আগে গগন বিদারক চিৎকারে কণ্ঠটি তার ভীষণ পরিচিত মনে হলো। থেমে গেল করবীর পা। অতঃপর দ্রুত ভিড় ঠেলে ছুটে গিয়ে দাঁড়ালো লাশটার সামনে। সাদা কাপড়ে মোড়ানো লাশটি দেখে পা কাঁপে করবীর। শরীরও যেন ঝাঁকিয়ে ওঠে কেমন করে। মাথা ঘুরিয়ে যায় পড়া আতরে ঘ্রাণে। করবী অস্ফুট উচ্চারণ করলো কেবল আমেনা খালা। করবী যেন বিশ্বাস করতে চায় না লাশটা তার আমেনা খালার। একটু আগেই তো সে আমেনা খালার সাথে কথা বললো। আমেনা খালা তাকে কতই না আদর করলেন। ওর কি মতিভ্রম হচ্ছে, ভুল দেখেছে কি? নাহলে আধা ঘন্টা আগেও যে মানুষটা চোখের সামনে দেখলো সেই মানুষটা কিভাবে লাশ হবে? এটা কি আদৌ সম্ভব? করবীর ভাবনার মাঝে কেউ একজন ছুটে এসে আকস্মিক জড়িয়ে ধরলো তাকে। করবীর ভাবনা ছুটলো। বিস্ফোরিত নয়ন যুগল মেলে সে বুকের মাঝে থাকা মানুষটার দিকে চাইলো। বিন্দু মেয়েটা জাপটে ধরেছে তাকে। কেমন হাউমাউ করে কাঁদছে মেয়েটা। করবীর মায়া হলো। হাত রাখলো বিন্দুর মাথায়। অবাকের ছায়া কণ্ঠে ধরে রেখে উদাস কণ্ঠে শুধালো। খালার কি হয়েছিল, কিভাবে হলো? বিন্দুর কাঁদতে কাঁদতে দম বন্ধ এর উপক্রম হলো। উত্তেজিত কণ্ঠে বলল, জানি না বা জানি না। কাল রাতেও তো দেখলাম সুস্থ আছে, কিন্তু আইজি সকালে ঘুম থেকে জায়গা দিই আম্মা নড়ে চড়ে না, ঠান্ডা হয়ে আছে তার শরীর। আমার আম্মা আমারে ফাঁকি দিল আপা। আমার আম্মা আমারে একলা কইরা দিতে পারলো। করবীর ভীষণ কান্না এলো, বাদ ভাঙা কান্না। যতদিন যাবৎ চেনে আমেনা খালাকে মহিলার আগে কিন্তু ভীষণ ভালো। করবী মায়ের আদর চিনত না, আমেনা খালা শিখিয়েছিল সেই আদর। অথচ সেই মানুষটা কি না আর নেই। তাও কিছুক্ষণ আগেও যে মানুষটার সাথে তার এত কথা হলো। বিন্দুর কান্নার দাপট বাড়তে লাগলো। কাঁদতে কাঁদতে কত কথা বললো। কোন গরমে বিন্দু গ্রামের এক বাড়ি থেকে আম চুরি করেছিল বিধায় তার আম্মা তার হয়ে ঝগড়া করেছিল। কোন শীতে বিন্দুর ভীষণ জ্বর হয়েছিল বিধায় আম্মা সেই ভোরের কুয়াশায় খালি পায়ে হেঁটে মেয়ের নামে মানত করতে গিয়েছে শীত উপেক্ষা করে। শীত গ্রীষ্মের সব গল্পই বললো। গলিতে ভিড় ধীরে ধীরে কমলো। বিন্দুর আহাজারি নীরবে শুনল করবী। আটকালো না মেয়েটাকে। ছোট্ট হুতুমেরও কি ভীষণ কান্না। মৃত্যুর মতন ভারী শব্দটাও যেন বাচ্চা মেয়েটা উপলব্ধি করতে পেরেছিল। করবী কেবল একধানে তাকিয়ে রইল খালার ফ্যাকাশে মুখটার দিকে। সবটাই যেন মিথ্যে মনে হচ্ছে তার। চোখের সামনে কত স্নেহের দৃশ্য ভেসে উঠল। একবার করবীর হাত পুড়ে গিয়েছিল রান্না করতে গিয়ে। খালায় দুনিয়ায় ছোটাছুটি করেছে তাকে নিয়ে, যার জন্য খালার এক বাসার কাজও ছাড়তে হয়েছিল অতিরিক্ত বন্ধ দিয়েছে বলে। আবার কখনো কখনো খালা শুটকি ভর্তা করে করবীকে ডেকে পাঠাতেন। করবী গেলে পাঠার মাঝে ভাত মেখে করবী, বিন্দু এবং হুতুমকে মুখে তুলে খাইয়ে দিতেন। আবার আদর করে বলতেন, পাটা মোছা ভাত যেই মজা, তুই না আইলে বিন্দু করে খাওয়াইতেই পারি না। তোর তো এইটা খুব পছন্দের। আবার কোনোদিনও যদি মাছ রান্না হতো বিন্দুদের ঘরে, করবীর জন্য এক টুকরো হলেও রাখতো। সব সুন্দর স্মৃতি ভেসে উঠলো চোখের উপর। ভুল করে কোনো খারাপ স্মৃতি আশেপাশেও এলো না। মৃত্যু কত পবিত্র, সে যাকে ছুঁয়ে যায় তার সকল খারাপ কাজই মানুষ ভুলে যায়। লাশের সামনে দাঁড়িয়ে কখনো মানুষের সেই মৃত ব্যক্তি সম্পর্কে খারাপ কথা ভাবতেও পারে না। ধীরে ধীরে দিন গড়িয়ে রাত হলো। লাশ নেওয়ার মতো মানুষ বিন্দুদের এই শহরে নেই। সেই ভাবনায় যখনই করবীর মন ভীত হলো, ঠিক তখনই হিরণ উপস্থিত। সাদা পাঞ্জাবি পরনে তার সাথে আরো ছেলে পেলেও এসেছে। হিরণ আজ চোখে চোখ রাখেনি। এসে মাথা নিচু করে এক সাইডে দাঁড়ালো। তার সঙ্গের একটা ছেলে এসে করবীকে ডাকলো। আপু, লাশটি তো নিতে হবে, রাত হচ্ছে। আমরা সব বন্দোবস্ত করে এসেছি, আপনারা অনুমতি দিলেই নিয়ে যাব। করবী উত্তরের আশায় তাকালো বিন্দুর দিকে। মেয়েটা কাঁদতে কাঁদতে ক্লান্ত প্রায়, চোখ ফুলে গেছে অনেক, কিন্তু কণ্ঠে তেজ।
হিরণ ভাই সাহায্য লাগবো না, হেই যেন এইখান থেকে চইলা যায়। হিরণের চোখ অত্যাধিক লাল, সেই লাল আস্তরণের নিচে তুমুল অনুশোচনা গ্রাস করে আছে। করবী বুদ্ধিমতী, বিন্দুর চেয়ে তার বয়স বেশি, তার বোঝার ক্ষমতাও বেশি। হিরণের প্রতি বিন্দুর অভিমান আছে, আর তার হলো রাগ আছে। অভিমানের চেয়ে রাগের তেজ বেশি। তবুও করবী এই মুহূর্তে কোনো রকম রাগারাগিতে গেল না, বরং বিন্দুকে আগলে ধরলো, ভরসা দিল। খালা, শেষ কাজটা ভালোভাবে সম্পূর্ণ হোক বিন্দু, এখন জেদ দেখাস না। বিন্দুর অভিমানী চোখ টলমল করে উঠল, ঠোঁট ভেঙে কেঁদে বলল, এই হিরণ ভাইয়ের লইকাই আমার আম্মা এই কয়টা দিন অনুশোচনায় পইরা মরছে। প্রতিদিন খালি কইছে বিন্দুর মা হারা মাইয়া ডারে এমনি সবার সামনে সম্মানহানি কইরা আমি বড় পাপ করছি, আমার এই পাপের ক্ষমা হইব না। মায়েরা ফুলের মতো পবিত্র, কিন্তু আমার লইগা তার চরিত্র নিয়ে এলাকার মানুষ কথা কওয়ার সাহস পাইছে। আমার এই পাপ আল্লাহ ক্ষমা করব না। এসব বলে এ কটা দিন আম্মা কত অনুশোচনা করেছে গো আপা। আমার আম্মা এই অনুশোচনাই তো মরল। আপা তুমি আমার আম্মাডারে মাফ কইরো। করবী ও বিন্দুর কান্নার সাথী হলো, ভেসে আসা কণ্ঠে বলল। আমি খালারে ক্ষমা করে দিছি বিন্দু, তুই এসব বলিস না। বিন্দুকে থামিয়ে করবী অনুমতি দিল হিরণকে। হিরণ লাশের খাটটা ধরতে নিয়েও থেমে গেল, হাঁটু মুড়ে বসলো বিন্দুর সামনে। বিন্দুর দুহাত আঁকড়ে ধরলো নিঃসংকোচে। হিরণ কাঁদছে, অনুতপ্ত স্বরে বলল, আমারে ক্ষমা করিস বিন্দু, আমি পাপী মানুষ, আমারে ক্ষমা করিস। মায়ের লাশ কাঁধে নেওয়ার যন্ত্রণা অনেক, সে যন্ত্রণা আমি জানি। তুই কাঁদিস না বিন্দু, আমরা আছি সবাই তোর সাথে। হিরণ কথা শেষ করতেই বিন্দু স্থান কাল পাত্র ভুলে ধপ করে জড়িয়ে ধরলো হিরণ ভাইকে। কি সে কান্না মেয়েটার! হিরণ আজ বাধা দিল না। বেশ খানিকক্ষণ কান্নার পর করবী বিন্দুকে টেনে নিল নিজের কাছে হিরণের ইশারায়। অতঃপর লাশ নিয়ে হিরণের যাত্রা শুরু করলো। বিন্দুর কণ্ঠ যেন ছিঁড়ে যায় এমন চিৎকার করলো মেয়েটা, কাঁদলো করবীও। এক হাতে বিন্দু, আরেক হাতে হুতুমকে জড়িয়ে রাখলো সে। বিন্দুর সে কি আহাজারি! আম্মা গো, তোমারে কখনো সুখ দিতে পারি নাই। আমি তো জানি তুমি কত কষ্ট নিয়ে পৃথিবী ছাড়লা। আম্মা, আমি তোমার অক্ষম সন্তান গো। আমার জন্য গ্রাম ছাড়লা, এখন ছাড়লা পৃথিবী। আমি তোমার এমন অশান্তি দিলাম জীবনে। হুতুম মেয়েটা করবীর পেট জড়িয়ে কাঁদলো, বারবার করবীকে প্রশ্ন করলো, বিন্দুর মা তো চইলা গেল, এখন আমার ঘুম না আইলে কে ঘুম পাড়াইব? বাণীর মা মানুষ মাইরা যায় কেন? আল্লাহ কি জানে না মানুষ মইরা গেলে আমাকে কষ্ট হয়? করবী সান্ত্বনার ভাষা পেল না। হিরণদের ভিড় কমতেই করবী খেয়াল করলো দূরে দাঁড়িয়ে হাসছে আমেনা খালা। পান খাওয়া দাঁত তার, কি নিখাত হাসি, দুহাতে বিদায় নিচ্ছে, চোখ দিয়ে ইশারা করে কি যেন বলছে। করবী ফ্যাল ফ্যাল করে সেখানে তাকিয়ে রইল। ভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকা আমেনা খালাই তো এখানে দাঁড়িয়ে আছেন। করবী নীরবে দেখলো। তার হাতেই যেন হুতুম আর বিন্দুর দায়িত্ব দিয়ে খুশি হলেন মানুষটা। করবী জানে খালাকে কেবলই সেই দেখতে পাচ্ছে, কিন্তু কিভাবে তার উত্তর নেই, কারণ আধ্যাত্মিক কিছু জিনিসের কখনো বিশ্লেষণ হয় না। সকাল হতেই চুলায় চায়ের পাত্র উঠেছে। তিমিরদের আবার চা ছাড়া সকাল ভালো কাটে না। ড্রয়িং রুমে টিভির শব্দ শোনা যাচ্ছে। বিদিশাই টিভি অন করে রেখেছে, এটা ওর প্রাত্যহিক অভ্যাস। যখন ওর কাজ করার সময় আশেপাশে কেউ না থাকবে তখনই ও টিভি অন করে রাখে। এতে ওর মনে হয় যে ওর সাথে কেউ কথা বলছে। ও একা নয়, আজ আবার কাজের আন্টিও আসেননি, তাই ও আরও একা হয়ে গিয়েছে। তার উপর তার শাশুড়ি বাতের ব্যথা বেড়েছে, সেজন্য ভদ্রমহিলার বিছানা থেকে নড়তে পারছেন না। তন্মধ্যে ওদের বাড়িতে থাকা ল্যান্ডফোনটি বেজে উঠল। সচরাচর ল্যান্ডফোনে তেমন কেউ কল দেয় না। আধুনিকায়নের যুগে যেখানে স্মার্টফোন ব্যবহার হয় হাতে হাতে, সেখানে ল্যান্ডফোনেরই বা কী প্রয়োজন পড়ে? ফোনটা কেবল ঐতিহ্য ধরে রাখার জন্যে রাখা, কেমন নবাবিয়ানা প্রকাশ পায়। বিদিশা টিভির শব্দে প্রথমবার শুনতে পেল না, কিন্তু দ্বিতীয়বার ঠিক শুনলো। দ্রুত ছুটে গিয়ে রিসিভ করলো ফোনটা। তখনই অপর পাশ থেকে ভেসে এলো মেয়েলি মৃদু কণ্ঠ। হ্যালো। মেয়েলি কণ্ঠটা বড় পরিচিত ঠেকলো বিদিশার কাছে, কিন্তু ঠিক ঠাহর করতে পারলো না কার কণ্ঠ, তাই সে শুধালো। কে? জবাব এলো, ভাবি বলছেন? বিদিশা এবার চমকালো। মেয়েলি কণ্ঠের অধিকারিণী তাহলে তাকে চেনে। বিদিশা কিয়ৎক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ। ভালো আছেন ভাবি? এই তো ভালো। কে বলছিলেন ঠিক চিনলাম না। আমি আশা বলি তিমিরের। বাকি কথাটুকু সম্পূর্ণ হতে দিল না বিদিশা, মুখ চোখ শক্ত করে বলল, আপনি ভাই আর কেউ না, এই নাম্বারে কেন কল দিয়েছেন? বিদিশার হুট করে কণ্ঠ বদলে হয়তো অপরপক্ষ কিঞ্চিত বিস্মিত হলো, কিছুটা মৌন থেকে বলল, কেউ না তা তো জানি, আসলে কল দিয়েছিলাম ভিন্ন কারণে। সেদিন কলেজে গিয়েছিলাম আমার ইন্টারের মার্কশিট সার্টিফিকেটগুলো আনতে। কাগজগুলো দরকার, কিন্তু কর্তৃপক্ষ হেয়ালি করছেন আমার খুব দরকার সেগুলো। ভেবেছিলাম তিমির তো পূর্ণ স্টুডেন্ট, তাও আবার সেই ভার্সিটির। তিমির একটু ব্যবস্থা করে দিলে কাগজগুলো দ্রুত পেতাম। ভাইয়া এখন এই শহরে থাকেন না, তাছাড়া আপনারা তো এই শহর ছেড়ে দিয়েছেন, আবার এলেন কেন?
ভয় পাবেন না, শহর ছেড়েছি আবার শহরে ফিরে এসেছি বলে ভাববেন না মানুষদের কাছেও ফিরে আসব। শহর আমাকে ভোলেনি, তার স্মৃতিতে আজও আমি ভীষণ সতেজ, তাই তার কাছে আসতে হয়েছে। মানুষের মনের ক্ষেত্রে তা তো না, মানুষের চোখের আড়াল হলেই মনের আড়াল করে ফেলে, তাই ফিরে আসার চান্স নেই। তাছাড়া সংসারে আমার শিখর বহুদূর চলে গেছে, সেটা ছিন্ন করে আসা সম্ভব না। কিন্তু আপনার বাতাস হয়ে শহরে বললে কিছু মানুষের বেঁচে থাকা দায় হয়ে যাবে, বুঝেন না এটা? ভাবি, যদিও আপনি আমাকে দোষীর কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, কিন্তু দুনিয়া জানি আমি শেষ বেলা অবধি যুদ্ধ করেছি। কারো বেঁচে থাকা দায় করার কোনো ইচ্ছে আমার কখনো ছিল না। যাই হোক, রাখছি তবে। আর কখনো কল দেবেন না। চিন্তা করবেন না, দিব না। আমি কারো জীবনের কাঁটা হতে চাইনি, ফুল হয়ে থাকতে চেয়েছিলাম ভাবি। কথাটা শেষ করে বিনা অপেক্ষায় মেয়েটা ফোন কাটলো। বিদিশা দাঁড়িয়ে রইল স্থির। সে আশা বড়িকে এভাবে বলতে চায়নি। মেয়েটাকে সে কখনোই সামনে থেকে দেখেনি, ছবি দেখেছে অনেকবার, আর দু একবার মেয়েটার গান শুনেছিল তিমিরের ফোনে। সে আসার আগেই আশা বড়ি চ্যাপ্টার এই পরিবারের থেকে মুছে গিয়েছিল, তাই নতুন করে আর পরিচয় হওয়া হয়নি। নিজের স্থির ভাব কোনো মতে ধামাচাপা দিয়ে রান্নাঘরে গিয়ে তেল গরম করলো সে শাশুড়ির পায়ে মালিশ করার জন্য। তেল গরম করেই শাশুড়ির ঘরে প্রবেশ করলো সে। ভদ্রমহিলা তখন চোখের উপর হাত দিয়ে শুয়ে আছেন, ঘুমিয়ে গিয়েছে কিনা বোঝার উপায় নেই। বিদিশা শব্দহীন মাটিতে গিয়ে বসলো, হাত রাখলো শাশুড়ির পায়ে। ঠিক তখনই তড়াক করে উঠে বসলো তাসনিম বেগম, কণ্ঠস্বর তার গম্ভীর। কে কল করেছিল? বিদিশা ভড়কালো না মোটেও, বরং নরম কণ্ঠে বলল, আশা করি। তুমি তখনই কয়টা কড়া কথা কেন বললে না ওকে? শাশুড়ির তেজিয়ান কণ্ঠের বিপরীতে হাসলো মেয়েটা, বলল, কতটুকু করার কথা বলবো মা? যতটুকু করার কথা বললে মানুষ একজন মানুষকে ছাড়ার ক্ষমতা রাখে, ততটুকু করার কথা আপনি তাকে বহু বছর আগেই তো বলে ফেলেছিলেন। তাসনিম বেগম তার পুত্রবধূর এহেন শীতল অথচ তীক্ষ্ণ কথায় হতভম্ব হলেন। তুমি ওকে আমাকে দোষ দিচ্ছ? বিদিশা জবাব দিল না। স্থির দৃষ্টি তার শাশুড়ির পায়ের দিকে, নরম হাতে সেখানে অবিরাম মালিশ করে যাচ্ছে। তাসনিম বেগম তখনও প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে আছেন। বেশ খানিকটা সময় পর বিদিশা উত্তর দিল, আপনি সন্তানের ভালোই চেয়েছিলেন আমি জানি মা, কিন্তু কি লাভ হলো সে ভালো চেয়ে? বড় ছেলে তো রাগ করে দেশের বাহিরেই চলে গেল, ছোটজন যাও আপনার কাছে রইলো, খাও যোজন যোজন দূরের হয়ে। শেষ পর্যন্ত সবার ভালো করতে গিয়ে কেমন নিষ্ঠুর করে দিলেন সম্পর্কগুলো, সেই আফসোস থেকেই মা। বিদিশার কথা শেষ হতে তাসনিম বেগম মেয়েটার হাতটা টেনে ধরলেন, আফসোস করে বললেন, আর কার সাথে কি অন্যায় করেছি আমি জানি না, তবে তোমার সাথে আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করো। বিদিশার কথা বলল না, তাকিয়ে রইল খুব দূরে নির্নিমে সেই গ্রাম, সেই নতুন প্রেমে পড়ার ক্ষণ ভেসে উঠে স্মৃতির পাতায়, যা আজ নিছক গল্প। দৃষ্টিরা তার মৃত। করবী নিজের হাতে হুতুমকে গোসল করিয়ে দিয়েছে, আজ নতুন একটা ফ্রক পরিয়েছে। বাচ্চাটা এতেই ভীষণ খুশি। সবুজ রঙের ফ্রকটা পরে ছুটে বেড়াচ্ছে এখানে সেখানে, খেলার ছলে ভুলে গিয়েছে প্রিয় মানুষ, হারানোর শোক। কিন্তু বিন্দু বাচ্চা নয়, তাই নতুন ফ্রক কিংবা কোনো বাহানায় মেয়েটার শোক ভুলানো সম্ভব হচ্ছে না। কেমন উদাস থাকে অতটুকু মেয়েটার মন, ঝলমল করে হাসে না, হাসতে হাসতে গড়িয়ে পড়ে না তার উপর। তবে এ শোকও দেখায় না আড়ম্বরপূর্ণভাবে, এই কেঁদে কেটে বালিশও ভেজায় না, কেবল চুপ করে থাকে। আজ করবী ভেবেছে শপিং করতে যাবে। বিন্দুর শাড়ি পছন্দ, কিন্তু কখনো মেয়েটা কোনো শাড়ি পরেনি, তাই করবী ওর জন্য শাড়ি আনবে। একদিন আমেনা খালাই বলেছিলেন বিন্দুর শাড়ির প্রতি আলাদা আগ্রহ, আর বিন্দু একদিন বলেছিল সে শাড়ি পরবে, ইরুন ভাই পাঞ্জাবি পরবে এবং দুজন ঘুরতে যাবে। হয়তো এই একটা উপায়ে মেয়েটাকে খুশি করা যাবে। যেমন ভাবনা তেমন কাজ। করবী তার ঘরের মোটামুটি রকমের আলনাটা বিক্রি করে দিল। কাঠের আলনা কেনার সময় কিনেছিল 11,500 টাকা দিয়ে, কিন্তু বিক্রি করলো মাত্র 2370 টাকায়। করবীর হাত ফাঁকা, তেমন টাকা নেই, তাই শাড়ি কেনার টাকাটা জোগালো বড় মায়া ত্যাগ করে। আলনাটা তার ভীষণ পছন্দের ছিল কিনা, একটা পছন্দ ত্যাগ করে আরেকটা পছন্দের কাজ করবে, তাতে আফসোস কিসের? বিন্দু তার শখের মানুষ, মেয়েটার সুখের জন্য সে সব করবে। বিন্দু এবং করবী মিলে বড় রাস্তায় গেল, শপিং মল থেকে একটা শাড়ি কিনলো, তার সাথে মিলিয়ে পাঞ্জাবিও কিনলো। শপিং করে বের হওয়ার সময় পেছন থেকে তার ডাক ভেসে এলো, করবি না? করবী পেছনে ফিরে তাকালো, এক দেখায় চিনতে পারলো না মুখটা। কিছুক্ষণ ভেবে অতঃপর বলল, চিনলাম না যে। বোরখা পরিহিত নারীটি তখন এগিয়ে এলো করবীর দিকে, হাসি হাসি কণ্ঠে বলল, আশা বড়ি চিনেছ? করবী কতক্ষণ ভাবলো, তারপর হুট করে মনে পড়তেই হাসলো খানিক। আশা ভালো আছেন? আপনাদের ছোট্ট করবী ভালো আছে? আশা বড়ি হাসলো, জবাব দিল, ছোট করবি বড় হয়েছে, ভালো আছে।
তারপর আরও টুকটাক কথা আদান প্রদান হলো তাদের ভেতর। আদান প্রদান হলো বাড়ির ঠিকানা এবং নাম্বারও। করবী প্রস্থান নিল বিদায় জানিয়ে। আশা তাকিয়ে রইল সে প্রস্থানের দিকে। সে মনে মনে কত খুঁজেছিল মেয়েটাকে, অবশেষে পেল। অপরদিকে করবী বের হয়ে হিরণকে কল দিল, গম্ভীর কণ্ঠে বলল, আমার জন্য একটা কাজ করতে পারবেন? একবার বলে দেখ, জান দিয়ে দেব। হিরণের কথার বিপরীতে তাচ্ছিল্য হাসলো করবী। যার জন্য জান দিতে পারবেন তারই মানহানি করতে একবারও ভাবেননি? যাই হোক, আমি চাই আমার জন্য আপনি আরেকবার ভালোবাসুন অন্য কাউকে, যে আপনাকে আপনার চেয়েও বেশি ভালোবাসে। করবীর উত্তরে নীরব হয়ে গেল হিরণ। এরপর হতাশ স্বরে বলল, জান দিয়ে দিব বলতে সত্যি সত্যি যে জান কেড়ে নিতে চাইবি ভাবিনি। তোমাদের রেখে অন্য কাউকে ভালোবাসা আমার কাছে প্রাণ বিসর্জন দেওয়ার মতোই নিষ্ঠুর। বিসর্জনের ব্যথা আমি সইতে পারবো না রুবি। গোধূলি নেমেছে অম্বরের বুকে, কমলা রঙের গোধূলি। ঝকঝকে আকাশ, স্নিগ্ধ বাতাসে ভরপুর চারিপাশটা। করবী, বিন্দু, হুতুম, হিরণ, করবীর বাবা বাণী সকলেই মিলে এসেছে নদীর ধারে ঘুরতে। নদীর অপর পাশে একটা পরিত্যক্ত ব্রিজ আছে, যেখানে সন্ধে হলে রং বেরঙের আলো জ্বলে ওঠে, আড্ডা বসে আনন্দের। তৈয়ব হোসেন বসলেন নদীর ধারে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে তার সমস্যা হয় কিনা এলাকার আরেকজন মুরব্বী বন্ধু পেতেই তারা গল্পে জমে উঠল। করবী বাকিদের নিয়ে উঠল ব্রিজে। বিন্দুর পরনের শাড়ি নীল রঙের শাড়ি, হালকা নীলে মেয়েটার কৃষ্ণাঙ্গ ঝলমল করে উঠছে যেন। বিন্দুর গোপনে এমন রূপ আছে তা কখনো তার সাদামাটা আস্তরণের ভেতর থেকে বোঝা যায়নি। ব্রিজে উঠতে পেরেই যেন আনন্দের সীমা রইল না হুতুম বাণীর। বিন্দুর ভেতর থেকে উদাসীনতা তখনও কাটেনি। এই হিরণের পরনে সেই চিরায়িত পোশাক, বুক খোলা কালো শার্ট, তার ভেতরে সাদা টি শার্ট, জিন্স, সুন্দর চুলগুলো এলোমেলো। সকল নীরবতা ভেদ করে হিরণ বলল, আইসক্রিম খাবি বিন্দু? বিন্দু চমকালো বোধ হয়, বলল, আমারে কইলা? এখানে তুই ছাড়া আর কারো নাম বিন্দু বুঝি? জানতাম না তো। করবীও অবাক হলো। সে কখনো হিরণকে এতটা ভালোভাবে কথা বলতে দেখেনি বিন্দুর সাথে। হিরণ বিন্দুর বিস্মিত চোখগুলো তাকিয়ে হাসলো খানিক। হিরণ সচরাচর হাসেও না। আইসক্রিম খাবি কিনা সেটা ভাবতেই তোর এতক্ষণ লাগে? বিন্দুর উদাস বিকেল মুহূর্তে সুন্দর হয়ে গেল। সে বিস্ময়ে হেসে বলল, খামু। হিরণ হাসলো। ছেলেটার চোখের পাপড়িগুলো ভীষণ ঘন, দেখতে কি সুন্দর লাগে। করবী কখনো দেখেনি ছেলেটাকে, আজ দেখছে আর অবাক হচ্ছে। ছেলেটার বখাটেপনার আড়ালেও সুন্দর একটা হিরণ বাস করে, যা কখনোই দেখার সৌভাগ্য হয়নি। তোমরা দাঁড়াও, আমি নিয়ে আসছি। বিন্দু ঘাড়কাত করলেও করবী বাদ সাধল। চলুন আমিও যাই। হিরণ অবাক হলো না, কেবল সম্মতি দিয়ে ব্রিজের বিপরীত পাশে চলে গেল। পেছনে গেল করবীও। হিরণ আইসক্রিম নিতে নিতে করবীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, কি বলবে বলো? নিশ্চয়ই কিছু বলার জন্যই আমার সাথে এসেছো। এতটুকু তোমাকে আমি চিনেছি। হিরণের আজকের আচরণ অবাকের উপর অবাক করলো করবীকে। সে কিছুটা অপ্রস্তুত হলো, কিন্তু সেকেন্ডেই সামলে নিল। আবার গলা পরিষ্কার করেই বলল, ধন্যবাদ। কথা সম্পূর্ণ করতে দিল না হিরণ, হাত দেখিয়ে থামিয়ে দিল করবীকে। টাকা দোকানদারকে পরিশোধ করে অতঃপর পূর্ণ দৃষ্টিতে চাইল করবীর পানে। তোমার মনে হয় আমি বিন্দুর সাথে এত আন্তরিকতা দেখাচ্ছি তুমি চেয়েছো বলে? মোটেও নয়। আমি বিন্দুকে বিন্দুর জন্যই পছন্দ করি। বিন্দুর সাথে আমার এই আন্তরিকতা কেবল বিন্দুর হাসির জন্যই, তোমার কথা রাখতে কিংবা তোমার কথার জন্য না। আমি এতটা হৃদয়হীন না যে একটা সদ্য মা হারামের সাথে কঠিন ব্যবহার করব। তবে রুবি, তোমাকে একটা কথা বলি। আমার ভালোবাসার বিনিময়ে তুমি যে শর্ত আরোপ করেছো তা আমার ভালোবাসার জন্য অপমানের। আর যে আমার ভালোবাসাকে অপমান করেছে তাকে আমি ঠিক ভুলে যাব একদিন। মিলিয়ে নিও রুবি। একদিন তোমাকে ভুলে গিয়ে আমি পৃথিবী থেকে এক রাশ দুঃখ ছিঁড়ে ফেলে দেব। করবী নিখাত হাসলো। আমিন। হিরণ আহত হলো, তারপর গটগট করে চলে গেল। ব্রিজের ওপাশে করবী হাসলো। হাসির অন্তরালে বেরিয়ে এলো দীর্ঘ এক শ্বাস। ব্রিজের ওপাশে দৃশ্যপটে তখন মুগ্ধতা ঝরছে। বিন্দু হাসছে, হুতুমকে কোলে নিয়ে গালে চুমু খাচ্ছে হিরণ। করবী সেদিকে একধানে তাকিয়ে থেকে আপন মনে বলল, কোন জায়গায় আঘাত করলে মানুষকে দুর্বল করা যায় তা আমার জানা আছে হিরণ। আর আমি সক্ষম, প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবেই আপনাকে বুঝাবো আমি বিন্দুর ভালোবাসা কতটা সুন্দর। যেমন সুন্দর এই আকাশ মাটি, ঠিক ততটাই সুন্দর। আমি ক্ষত করার পর যখন বিন্দু প্রলেপ লাগাতে আসবে তখনই আপনি বুঝবেন প্রলেপ লাগানো মানুষকে জীবনে রাখা উত্তম সিদ্ধান্ত। করবীর ভাবনার মাঝে বিন্দুর ডাক এলো। আপা এখানে আসো। হিরণ আবারও সাথে সাথে বিন্দুকে শাসন করলো। তোরে বলেছি না এমনি কথা বলবি না। হুতুমটাও তো এগুলো শিখবে। হিরণের মিষ্টি শাসনে জিভে এক কামড় দিল বিন্দু। বোকা বোকা হেসে বলল, তুমি আসো না, তুমি ওরে ঠিক শিখাইবা।
মুহূর্ত আরো রঙিন হয়ে গেল, উদাস বিকেলে প্রেমময় হয়ে গেল। বিন্দুর ব্যথা কমে গেল যেন অনেকটাই। তিমির দাঁড়িয়ে আছে পথের ধারে, ঘড়ির কাঁটায় অপেক্ষার সেকেন্ড পেরোচ্ছে খুব দ্রুত। তিমিরের সীমাহীন অপেক্ষাকে মুক্তি দিয়ে করবি বেরুলো টিউশনের বাসা থেকে। তিমিরকে দেখে হাসলো গাল ভরে। দুপুরের রোদ তখন পাংশুটে গরমে নাজেহাল করছে চারিপাশ। সেই গরমে করবির মনে তিমিরের মুখ যেন একরাশ শীতের আকাশ হয়ে এলো। করবি এগিয়ে এলো, কণ্ঠে খুশি। এখানে যে তিমির পাঞ্জাবির হাতা গুটালো, সিল্কি চুলগুলো পেছনের দিকে ঠেলে বলল। সত্যি বলবো না মিথ্যে? করবি হাসলো। যা বলে খুশি হন। তাহলে সহজ সরল স্বীকারোক্তি দিলাম, তোমার অপেক্ষায় এই পথ চেয়েছিলাম। তিমিরের ছন্দে খিলখিল করে হাসলো করবি। মুগ্ধতা ঝরে পড়লো টুপ করে গ্রীষ্মের আবহাওয়া জুড়ে। আমার অপেক্ষা? হ্যাঁ, তাই তো বললো মন। মনকে বারণ করতে পারেনি? এত অপেক্ষা কিন্তু ভালো নয়। টুকটাক খারাপ হোক, শেষ পাতে তোমার এক পাটি হাসি পেলেই আমার তেতো অপেক্ষার শান্তি হবে। এক বাটি হাসি? করবীর অবাক কণ্ঠ, ভ্রুদয় কুচকেছে। তিমির স্বাভাবিক স্বরে উত্তর দিল। তুমি তো মেপে হাসো, তাই এক বাটিই বললাম। তাছাড়া সেদিন যে রূপ দেখিয়েছিলে, আমি বাবা এক বাটির বেশি চাওয়ার সাহস করতে পারছি না। তিমিরের কথায় মলিন হয়ে এলো করবীর চোখ মুখ। সেদিনের আচরণের কথা চিন্তা করে লজ্জিত হলো বেশ ভালো রকমের। একজনের রাগ আরেকজনকে দেখানো মোটেও সুন্দর কাজ না। করবীর দৃষ্টি নত হলো। সেদিন ব্যক্তিগত কারণে কিছুটা ডিস্টার্ব ছিলাম। সেটা তো সেদিনই চলে গিয়েছে, তাই বলে আজ হাসবে না আর? কথার ধরনে করবী না হেসে পারল না। তিমির তখন পকেট থেকে একটা কালো গোলাপ বের করলো, করবীর দিকে এগিয়ে দিল নিঃসংকোচে। এটা কি নেবে একটু? কোথায় পেলেন? এই তো সামনে একটি ডালে ঝুলেছিল, ভাবলাম নিয়ে আসি। গোলাপ ফুলের গাছ আছে এখানে? করবীর নিষ্পান প্রশ্নে এবার তিমির শব্দ করে না হেসে পারল না। ততক্ষণে তার ঠাট্টাও বুঝে ফেললো করবী। দৃষ্টি লুকালো তাই তৎক্ষণাৎ চোখ ঘুরিয়ে পথে তাকিয়ে মিনমিন করে বলল। মজা করলেন? না তো, পুরোপুরি ব্যাপারটা আসলে মজা না, কিছুটা সত্যিও। আজকাল পথের মাঝে তো গোলাপ পাওয়া যাচ্ছে, জানো না? করবী ঠোঁট উল্টে বলল। না তো। তাও অবশ্য ঠিক, তোমার না জানারই কথা। গোলাপ কি আর জানবে তাকে যে পথের মাঝে সবচেয়ে সুন্দর ফুলটিই লাগে? আবারও তিমিরের বেসামাল ঠাট্টায় লজ্জায় লাল হলো করবী। লজ্জা লুকাতে দ্রুত পায়ে হাঁটা শুরু করলো। থেমে নেই তিমিরও। বেসামাল ঠাট্টায় উত্তপ্ত দুপুর সে করে ফেললো মুগ্ধ প্রহর। প্রতি রাতের মতনই আজ রাতেও করবীর ঘুম ভেঙে গেল। বিদ্যুৎ নেই এলাকায়, চারিপাশ গাঢ় অন্ধকারে নিমজ্জিত। ঘুম থেকে উঠে নিজেকে সে আবিষ্কার করলো বারান্দায় থাকা চেয়ারটাতে। ঘাড় কাত করে ঘুমানোর ফলে ঘাড়ে বেশ ব্যথাও অনুভব করলো। রাতের সময়টা ঠিক কয়টায় ঘুরছে ঠাহর করতে পারলো না সে। প্রায় রাতেই তার ঘুম ভেঙে যায়। কেমন অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখে। কিছু স্বপ্নে সে মাকে দেখে, মায়ের চেহারা তার মনে নেই, তাই স্বপ্নেও সেই মুখটা অস্বচ্ছ। সে দেখে মা তাকে নিয়ে কোথাও একটা ঘুরতে যাচ্ছে, রাস্তায় সে পড়ে গেছে। তারপর যার হাত ধরে উঠে সেই মানুষটা হয় বাবা। স্বপ্নের এই চরিত্র বদলের বোধগম্য হয় না তার। মায়ের কথা মনে করার মতন তেমন জাঁকজমকপূর্ণ কোনো স্মৃতিও নেই জমা। এমনও না যে সারাদিন সে খুব মায়ের কথা ভাবে। তাহলে কেন এত পিড়াপিড়ি স্বপ্নে? উত্তর খুঁজে পায় না মেয়েটা। হাত পা ঝাড়া দিয়ে সে উঠে দাঁড়ালো, আড়মোড়া ভেঙে পা বাড়ালো বাবার ঘরের দিকে, বাবা ঘুমিয়েছে কিনা দেখার জন্য। কিন্তু বাবার ঘরের সামনে দিয়েই পা থেমে গেল করবীর। বাবার ঘরের দরজা ভিজিয়ে রাখা, হালকা হলদেটে আলোর প্রতিবিম্ব ভেসে আসছে। করবী পায়ের গতি আর একটু স্থির করলো। ধীরে ধীরে ভিজিয়ে রাখা দরজার ফাঁক গলিয়ে মাথা ঢুকালো। কিঞ্চিত অবাক হলো ভেতরের ঘটনা দেখে। তৈয়ব হোসেন খাটে বসে আছেন, হারিকেনের খুব ঢিমে আলোতে কিছু লিখছেন মনোযোগ সহকারে। লিখার মাঝে আবার চোখও মুছছেন। বাবা কি কাঁদছেন? করবীর চিন্তা হলো খুব। একবার রুমে ঢুকতে নিয়েও কিছু একটা ভেবে আর ঢুকলো না। তৈয়ব হোসেনের সব ধ্যান যেন সেই লিখাতে। করবী ওঠায় দাঁড়িয়ে রইল শেষটুকু দেখার জন্য। বেশ অনেকটা সময় পর তৈয়ব হোসেনের লেখা শেষ হলো। অতঃপর সেই লেখার কাগজটা যত্ন করে ভাঁজ করে বুকে ঢুকিয়ে নিলেন ফতুয়ার বুক পকেটে। তারপর কিছুক্ষণ চুপ থেকে ডুকরে কেঁদে উঠে বললেন। তুমি আর কটা দিন থেকে গেলেও পারতে সাহেবা। করবীর চোখও ভিজে উঠল। বাবা মাকে চিঠি লিখছেন? মৃত মানুষকে কি চিঠি লেখা যায়? আচ্ছা, বাবাকে তো তার কখনোই জিজ্ঞাসা করা হয়নি মা আদৌ মৃত কিনা জীবিত। কি অদ্ভুত, সে কখনো মায়ের কথা আবদার করে জানতে চায়নি কেন?
সকাল হতেই নতুন সমস্যা তার দলবল নিয়ে আগমন ঘটালো করবীদের দরজায়। নিচতলার মহিলা সকাল সকাল এসে জানিয়ে গেলেন, বাড়িওয়ালা বলেছে এই মাসের মাঝে করবীদের ঘর খালি করতে। দীর্ঘ 4-5 মাস আগে নাকি বলেছিল করবীকে ঘর ছাড়তে, কিন্তু সে ছাড়েনি। এমনকি বাড়িওয়ালার সাথে দেখাও করেনি। নিচতলার ভদ্রমহিলার কাছে এতদিন ভাড়া দিয়েছিল। আজ সেই মহিলা এসে এই নোটিশ জানিয়ে গেল। এমন কিছু ঘটতে পারে তা আগে আন্দাজ করেছিল করবী, কিন্তু এখন যে ঘটবে তা বুঝতে পারেনি। এত শর্ট নোটিশে বাসা পাওয়াটাও তো কঠিন, তার উপরে তাদের যা বাজেট, সে বাজেটে আদৌ এই শহরে বাসা পাওয়া যাবে? করবী চিন্তিত মুখের আধার দূর করতে এগিয়ে এলো তার বাবা। মেয়ের হাতে একজোড়া স্বর্ণের দুল ধরিয়ে দিয়ে বললেন, এইগুলো তোর বিয়ের জন্য আমি রেখেছিলাম মা, অথচ মাথার ছাদ বাঁচানো যখন সংকটে হয়ে দাঁড়িয়েছে তখন না হয় বিয়ের কথা পরে ভাবলাম। বিয়েই তো জীবনের সব না, তাই না? করবী হতবিহ্বল দৃষ্টি নিয়ে চাইল। তুমি তো কখনো এই দুলগুলোর ব্যাপারে বলনি। বলেনি, ভেবেছিলাম আমাদের অভাবের বিশাল থাবা থেকে এইগুলো বাঁচিয়ে রাখবো। তাহলে বাঁচিয়ে রাখো বাবা, তুমি নিশ্চয়ই শখ করে রেখেছিল। সন্তানের সাথে জড়িত সব কিছুই শখের হয় মা, তবে সবচেয়ে বেশি শখের হয় বেঁচে থাকাটা। আপাতত না হয় বেঁচে থাকাটা বাঁচলাম, কি বলিস? করবী হতাশ নিঃশ্বাস ফেলল। তার কাছে বর্তমানে তেমন টাকা নেই যে নতুন বাসা দেখবে। টিউশনির যা বেতন পেয়েছিল তা দিয়ে বাজার করেছে। হুতুমের শরীরটা অসুস্থ হয়েছিল, তাই ডাক্তার দেখেছে, ঘর ভাড়াও দিয়েছে। হাতে সামান্য আছে, যা রেখেছিল আসা যাওয়ার ভাড়া হিসেবে। সেই টাকা দিয়ে তো আর ঘর ভাড়া করা যাবে না। বেশ অসহায় হয়ে করবী দুল জোড়া নিল, হতাশ স্বরে বলল, তোমারে ভালো জীবন দিতে না পারার জন্য ক্ষমা করো আব্বু। এত বড় মেয়ের বাচ্চামিতে হাসলেন তৈয়ব হোসেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, তুই তো আমার জীবন মা, এর চেয়ে ভালো জীবন তো আমার লাগবে না। করবী ভীষণ আবেগে বাবার পেট জড়িয়ে ধরল, বলল, পৃথিবীতে সবচেয়ে সুন্দর মানুষটা তুমি আব্বু। বের হতেই সময় ঘুরল 9টার কাটায়। আজ আবারও ধর্মঘট ছিল। রাস্তার মাঝে ঝামেলার অভাব নেই, কিন্তু তবুও যান বাজি রেখে আসতে হয়েছে পেটের দায়ে। কেবল সে না, তার মতো হাজারো খানেক কর্মচারী বেরিয়ে এসেছে জীবনের মায়া ত্যাগ করে। বিন্দু রাস্তায় বেরিয়ে ফোনটা বের করলো। করবী আপা তাকে নতুন ফোন দিয়েছিল, আগের ফোনটা খারাপ হয়ে গিয়েছিল বলে। আম্মা আবারও কল দিয়ে না পেলে চিন্তা করতেন, কিন্তু আজ তো তার হয়ে চিন্তা করার কেউ নেই। আজ হয়তো তার দেরি দেখে অনবরত কলও দিচ্ছে না কেউ। হুট করে মাথার উপরে এমন বটবৃক্ষ হারিয়ে ভীষণ ক্লান্ত লাগে যুদ্ধবিধ্বস্ত জীবনটাকে। তবুও তো বইতে হবে, তাছাড়া আর গতি যে নেই। আমাদের জীবনের সবচেয়ে নিদারুণ কষ্ট হলো আমাদের মানুষ হারিয়েও বাঁচতে হয়। বিন্দু ফোনটা অন করতে দেখলো করবীর 8টা মিসড কল উঠে আছে। এই মিসড কলগুলো দেখে আনমনে ঠোঁটে হাসি ফুটে উঠল মেয়েটা। যাক, পৃথিবীতে তাকে নিয়েও চিন্তা করার মতো মানুষ আজও আছে। সে কল ব্যাক করতে নিবে তার আগে পরিচিত কণ্ঠস্বর এসে এলো। বিন্দুবালা, তোর এত দেরি লাগে? তুই জানোস না আমি একা থাকি, আমার ডর লাগে। বাচ্চা হুতুমের কণ্ঠ পেতে চমকে উঠল বিন্দু। হতবিহ্বল হয়ে পাশ ফিরে তাকাতে দেখলো একটা নীল রঙের হাঁটু সমান ফ্রক পরে সোনালি চুলগুলো ছেড়ে হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে বাচ্চাটা। তার পেছনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে হিরণ ভাই। বিন্দু দ্রুত 2 কদম এগিয়ে গেল। এই শূন্য সময়টাতে হুতুমের আগমনে যেন সকল শূন্যতা কেটে গেল তার। জাপটে ধরলো সে হুতুমকে। তুই এখানে কেন তো রাত্রে? তুই এত দেরি করছো দেখা তো আমার আইতে হইল। বিন্দুবালার মা তো আমারে কইয়া গেছিল তোরে যেন আমি দেখা রাখি। আমি কি হেই কথা ফেলাইতে পারি? হুতুমের পাকা পাকা কথায় বিন্দুর চোখের জল গড়িয়ে পড়ল। ঠোঁটে ঝুলে রইল কত যত্নের হাসি। পাকনা বুড়ি নাকি তুই? একটুক মায়া নাকি আমার যত্ন নিব? বাপরে বাপ। হুতুম অসন্তুষ্ট হলো বিন্দুর হাসিতে। বিন্দুর বুক থেকে মাথা তুলে কোমরে 2 হাত রাখলো, ঠোঁট চোখ মুখ ফুলিয়ে বলল, তুই কিন্তু আমারে অপমান করতাছস বিন্দুবালা। বাণীর মা তো কয় যত্ন নিতে বড় হওয়া লাগে না, ভালোবাসা থাকলেই নাকি হয়। দেখোস না বাণীর মা ছোট হইয়াও আর আব্বারে যত্ন নেয়। বিন্দু চমকে তাকায়। হুতুমের চোখে মুখের মায়ায় তাকিয়ে থাকে নির্নিমেষ। এই ছোট্ট জাদুকর তার জীবনে না এলে তার কত সুন্দর জিনিস দেখা হতো না। ভাগ্যিস হুতুম এসেছিল। বিন্দু এবং হুতুমের কথার মাঝে বাদ সাধল হিরণ। বিরক্ত কণ্ঠে বলল, তোদের মন প্রাণের কথা শেষ হইলে চল এবার। রাত যে বাড়তেছে সেদিকে কোনো খেয়াল নাই, তাই না? হিরণকে দেখে এমনিতেই বিন্দু খুশিতে আহ্লাদি হয়েছিল, এখন যেন কথা বলার সুযোগ পেয়ে আহ্লাদে গদগদ হেসে দিল। হিরণ ভাই, তুমি হুতুমরে নিয়ে আইছো? বিন্দুর বোকা বোকা প্রশ্ন শুনে ভ্রু কুচকালো হিরণ। না, হুতুম উইরা উইরা আসছে। ওর তো তোর মতন 2টা ডানা আছে, তাই না? আহাম্মক। হিরণের দেওয়া আহাম্মক সম্বোধনে যেন বিন্দুর খুশি কমল না।
বরং তা চক্রবৃদ্ধি হারে বাড়ল। তুমিও তাহলে আমার কথা চিন্তা করো হিরণ ভাই। হিরণ এহেন প্রশ্নে যেন থমকে গেল। উত্তম জবাবটা খুঁজতে লাগলো, কিন্তু পেল না। সে সত্যি কি বিন্দুর কথা ভাবে, না আবার হয়তো হ্যাঁ, কিন্তু সেটা বিন্দুর প্রতি ভালোবাসা থেকে না, বিন্দুর প্রতি স্নেহ থেকে, হুতুমের প্রতি মায়া থেকে। বরাবরই এই পরিবারটিকে তার কাছে অসহায় লাগতো। আর সেই অসহায় পরিবারের খুঁটি ছিলেন আমেনা খালা। তিনি মারা যাওয়ার পর পরিবারটা যেন ছাদবিহীন হয়ে গেল। রোজ ঝড় বৃষ্টি ঝড় যেমন করে আঁকড়ে ধরে ছাদবিহীন ঘরকে, তেমন করে যেন দুঃখ কষ্টে মেয়েগুলোকে আঁকড়ে ধরতে না পারে। তাই কিছুটা ছাউনি হওয়ার চেষ্টা করছে কেবল, ছাদ হওয়ার ক্ষমতা যে তার নেই। হিরণ ধ্যান ছেড়ে বেরোলো, কথা ঘুরিয়ে বলল, তুই আসছিলিস না বলে হুতুম রুবিরা সবাই চিন্তা করছিল, তাই ভাবলাম এসে দেখি। তাই বললা নিজেরা আবার নায়িকা ভাবা শুরু করে দিস না, তোর তো আবার সব কিছুতে বাড়াবাড়ি। হিরণের ধমকেও হাসি কমেনি বিন্দুর। মানুষটা যে একটু ভাবছে তাও বা কম কিসে। ভালোবাসার মানুষটা ভালো না বাসুক, একটু চোখ তুলে তাকালে যেন রাজ্যের শান্তি। হিরণ শব্দ করে বাইক স্টার্ট দিতে বিন্দু ছুটে গিয়ে বসলো। উত্তম বসলো হিরণের সামনে। হিরণের গলা জড়িয়ে ধরে কৌতূহলী স্বরে জিজ্ঞাসা করলো, আইসা মাস্তান, আমরা যারে ভালোবাসি হেরেও তো আমাগরে ভালোবাসে, তাই না? যেমন বাণীর মা আমারে ভালোবাসে, আমিও তারে ভালোবাসি। বিন্দুর মা আমারে ভালোবাসে, আমিও তারে ভালোবাসি। বাণীর নানা ভাই আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। তাইলে বিন্দুবালা তোমারে একটু ভালোবাসলে তুমি রাগ করো কেন? বিন্দুবালা কালা বইলা কি তুমি তারে ভালোবাসো না? ছোট হুতুমের এমন বিশাল কথা কোথায় যেন গিয়ে ধাক্কা খেলো। হিরণ ঠিক ঠাহর করতে পারলো। মস্তিষ্কের কোনায় কোনায় যেন লজ্জা হতভম্বতা মিশে গিয়ে একাকার হয়ে গেল। সত্যি তো, সে আসলে বিন্দুকে ভালো কেন বাসতে পারে না? বিন্দুর গায়ের রঙের জন্য না তো, তার তেমন মানসিকতা কখনো ছিল না। তাহলে ভালোবাসতে না পারার কারণটা কি? হিরণের চলন্ত বাইকের গতি খুলল। বাড়ির পথ না ধরে পথ ধরল অন্য কোথাও যাওয়ার। রাস্তাটা ঠিক চিনল না বিন্দু। চলন্ত বাইকে হিরণ ভাই শার্ট শক্ত করে ধরে রাখা বিন্দুর যখন টনক নড়ল ভিন্ন রাস্তা দেখে, তখনই সে নিস্তব্ধতা ভেঙে চাপা আর্তনাদ করল, কই যাও হিরণ ভাই, কই যাও? এটা তো বাড়ির রাস্তা না। হিরণের ধ্যান পথের দিকে। জবাবে বলল, তোকে ফেলে দিয়ে আসতে চাই, তুই এত জ্বালাস, আমার আর সহ্য হয় না। বিন্দু আতকে উঠল আরো। তুমি সত্যি আমারে ফালাই দিতে চাও? তো মিথ্যে করে আবার ফালানো যায় নাকি? হিরণের দুষ্টু কণ্ঠ ধরতে পারল না বিন্দু, বরং সে চোখ মুখ শুকিয়ে ফেললো চিন্তায়। বোকা বোকা কণ্ঠে বলল, আমি কি তোমার বেশি জ্বালাই? হিরণ জবাব দিল না, বরং আড়ালে আরেকটু হাসলো। বিন্দু মেয়েটা এত বোকা, তার জীবনে বোধহয় এতটা বোকা মানুষ সে কখনো দেখেনি। এই জটিল পৃথিবীতে আদৌ এত বোকা মানুষ বাঁচতে পারে? মোটেও না। এই কঠিন পৃথিবী বোকা মানুষদের জন্য জাহান্নাম, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয় তাদের। তবুও কোথাও মন বলে এই সরলতা ভীষণ স্নিগ্ধ। এই সরলতায় মন ভালো হয়ে যায় টুক করে। বিন্দু থম মেরে গেল। অনেকক্ষণ যাবৎ সে হয়তো দ্বিধায় পড়ে গিয়েছে। হিরণ ভাই যেহেতু কখনো তার সাথে ফাজলামো করে না, তার মানে সত্যিই বলছে। কিন্তু বিন্দুর মন মানতে পারল না হিরণ ভাই তাকে ফেলে দেওয়ার মতন কঠিন কাজও করতে পারে। দ্বিধাদ্বন্দ্বে মেয়েটার মুখ শুকিয়ে এতটুকুন হয়ে গেল। অবশেষে দীর্ঘক্ষণ বাইকটি চলার পরে সে থামলো একটা ভিড়ে পরিপূর্ণ জায়গায়। বাইক থামতে চমকালো বিন্দু। চারিপাশ তাকে বিস্মিত কণ্ঠে শুধালো, এইখানে কেন আনছো হিরণ ভাই? হিরণ বিন্দুর উত্তর না দিয়ে বাইক থেকে নামালো হুতুমকেও। হুতুমের হাত জড়িয়ে ধরলো পরম দায়িত্বে। অতঃপর জবাব দিল, তোর নাকি মেলা ঘুরতে মন চায়, সেজন্য আনলাম। চারিপাশে হইচই বিশৃঙ্খলাযুক্ত পরিবেশে হিরণের এই বাক্যগুলো যেন গ্রীষ্মের তাপদাহে শীতের নরম ছোঁয়া দেওয়ার মতন শীতল, অবিশ্বাস্যকর। বিন্দু চমকালো। তুমি কেমনে জানলা আমার মেলা পছন্দ? তুই যেমন কইরা জানোস আমার মুরগির কষা মাংস পছন্দ, তেমন কইরা। এবার চল ভেতরে। বিন্দুর বিস্ময়ে সীমা রইল না। হিরণ ভাই আজকাল তার এত যত্ন নিচ্ছে তা যেন বড়ই অকল্পনীয়। মা না থাকায় কি এত যত্ন পাচ্ছে সে? আম্মা না থাকারও কি সুবিধা আছে তবে? বিন্দুর বোকা মাথায় প্রশ্নের ঘুরপাক। হিরণ হুতুমের হাত ধরে এগিয়ে গেল সামনে। বিন্দু ফোন বের করতে করতে পেছনে পড়ে গেল তাদের থেকে। তবুও সে ফোন বের করলো। আপা 17টা মিসড কলের পরিবর্তে প্রথম কলটা দিল এবং রিসিভ হওয়ার সাথে সাথে করবিকে কিছু বলতে না দিয়ে নিজে প্রফুল্ল বদনে বলল, আফা, আমাগর যারা দুঃখের সময় যত্ন করে তারা কি আমাগর ভালোবাসে কখনো সখনো? বিন্দুর অদ্ভুত প্রশ্নে অপর পাশ নীরব থাকে। তারপর করবীর মেলি হাসিটা পাওয়া যায়। রিনরিনে কণ্ঠে বিন্দুর মন আকাশ স্বচ্ছ করে দেওয়ার মতন জবাব আসে, যারা আমাদের যত্ন নেয় তারা আমাদের ভালো চায়, আর যারা আমাদের ভালো চায় তারা আমাদের ভালোবাসে। ভালো না বাসলে কেউ কারো ভালো চায় বলো?
তাইলে আপা তুমি যে হিরণ ভাইয়ের পছন্দ যাই না মুরগির মাংস রাইন্দা আমার নাম কইরা তার কাছে পাঠাইছো, তুমিও কি তবে হিরণ ভাইরে ভালোবাসো বললেই যত্ন করার নাম কইরা পাঠাইছো? বিন্দুর বোকা প্রশ্নের আস্তরণে অপর পাশ বহুক্ষণ নিশ্চুপ রয়। বিন্দুর এই অস্বচ্ছ মনের ভাব স্বচ্ছ করে না তার আপা, বরং মিছে ধমক দিয়ে কল কেটে দেয়। বিন্দুর মনে খচখচানি করা একটা কাঁটা বিধে থেকে শক্ত হয়ে আপা সব কিছুর জবাব দিল, কিন্তু ভালোবাসে না কথাটা কেন বলতে পারলো না। তবে কি বিন্দু আর ভাবে না। হিরণের তারায় পা বাড়ায়, মেলার ভেতরে ভুলে যায় ফোনের ওপাশে ফেলা একটা মেয়ের দীর্ঘশ্বাস। নতুন বাসা খুঁজতে ভালো ভোগান্তি পড়তে হয়েছিল করবীকে, সেই ভোগান্তি থেকে তাকে উদ্ধার করলো তিমির। বেশ ভালো মানের একটা ফ্ল্যাট ভাড়া করে দিল করবীর স্বার্থের মধ্যে। করবী সেই ফ্ল্যাটে বিন্দুদেরও যাওয়ার কথা বলল, কিন্তু বাদ সাধল বিন্দু। কান্নাকাটি করলো অনেক মেয়েটা, কিন্তু এলাকা ছেড়েও সে যেতে পারবে না। কেন যেতে পারবে না তার উপযুক্ত কারণ যদিও সে দেখাতে পারেনি। তবে করবী ভালো করেই জানে আপার প্রতি ভালোবাসার চেয়ে হিরণের প্রতি ভালোবাসার ঘনত্বটা বেশি মেয়েটার মনে। মেয়েটা ভালো করেই জানে আপার সাথে দূরত্ব বাড়লেও ভালোবাসা কমবে না, কিন্তু যদি হিরণের কাছ থেকে মেয়েটা দূরে চলে যায় তবে হয়তো কারণে অকারণে লোকটা তাকে ভুলে যাবে। বিন্দু চায় না হিরণ ভাই তাকে ভুলুক, ভালো না বাসুক, অন্তত মানুষটা তাকে একবেলা মনে করবে, এতেই মেয়েটা ঢের চলে যাবে। আর বিন্দু সেই চলে যাওয়ার ব্যাঘাত ঘটাতে চায় না। পড়ন্ত ও সন্ধ্যা বুক পেতে দাঁড়িয়েছে ধরার অন্তরে, বারান্দায় দাঁড়িয়ে সে পড়ন্ত সন্ধ্যায় মুগ্ধ চোখে তাকিয়ে রইল করবী। আগামীকালই বাসাটা ছেড়ে চলে যাবে তারা, তারপর হয়তো সন্ধ্যা আরও দেখা হবে, কিন্তু এই জায়গাটায় দাঁড়িয়ে আর মুগ্ধ হওয়া হবে না। যে দেয়ালের কোল ঘেঁষে জন্ম নিয়েছে তাদের কত অভাবের গল্প, সেই দেয়ালটি আর কয়েকদিন পর অন্য কারো স্মৃতি আটকাতে ব্যস্ত হয়ে যাবে। তাদের পর এই শূন্য ঘরটিতে হয়তো নতুন কেউ আসবে, তাদের চেয়ে দ্বিগুণ পরিপূর্ণ রাখবে ঘরটিকে। ঘরটাও বোধহয় ভুলে যাবে একটা মেয়ে কিশোরী থেকে তরুণী হয়েছিল এই আধাকষা বিল্ডিংয়ের এই রুমটিতে। পৃথিবীর সবচেয়ে করুণ বাক্য হলো, এই পৃথিবীতে কোনো স্থান শূন্য রাখে না। যেমন তাদের অভাব শূন্য থাকবে না এই প্রাচীরে, বারান্দায় বিষাদ স্মৃতি জড়িয়ে রাখা ঘরটি। এমন করেই নতুনের আবির্ভাবে ধুয়ে মুছে যায় পুরনো, এমন করেই মহাকাল লুকিয়ে যায় ইতিহাসে। করবীর মনে কেবল একটাই প্রশ্ন বারবার উকি দিচ্ছে, যে ছেলেটা তাকে একটু দেখবে বলে দূর ল্যাম্পপোস্টের সামনে রাতের পর রাত দাঁড়িয়ে থাকতো, সেই ছেলেটা এরপর থেকে কোন অজুহাতে নিশি জাগবে? এই ছেলেটার বুকের একপাশ কি করবী শূন্যতায় পূর্বে, নাকি পূরণ করার জন্য পৃথিবীর তাগিদে তার জীবনে নতুন কেউ আসবে, আরও গাঢ়ভাবে আরও গোপনে? করবীর মতন করে কি তবে ছেলেটা অন্য কাউকে ভালোবাসবে? কথাটা ভাবতেই করবীর গা শিরশির করে উঠল। কি অদ্ভুত ভাবনা তার! যে ছেলেকে কখনো সে আনমনে ভাবেইনি, তার বুকের ভেতরে কে থাকবে সেটা নিয়ে হা হুতাশ করা কিও সাজে? মোটেও না। তবে ভালোবাসা পেতে পেতে একটা লোভের জন্ম নেই। এই পৃথিবীতে এমন নিঃস্বার্থ ভালোবাসার অভ্যাস কেই বা কাটাতে চায়? করবীর মন আতঙ্কিত হলো। এসব ভাবনা যে বড়ই হাস্যকর। বিন্দুর মতন পাগলাটে মেয়ের ভালোবাসা যে ছেলেটার জন্য, সে ছেলেটাকে করবী কখনোই ভালোবাসবে না, কখনোই না। করবীর নিজের ভাবনায় নিজেই মন খারাপ করলো। আশেপাশের কাউকে খুঁজে না পেয়ে খাঁচায় থাকা বাণীর দিকে এগিয়ে গেল। অবুঝ প্রাণীটিকে প্রশ্ন ছুড়ল, বানি, আমাদের ভালোবাসার প্রতি এত লোভ জন্মায় কেন? কেন ভালোবাসা পেলে আমরা পাথর হয়ে থাকতে পারি না? মানুষ কি তবে ভালোবাসাতে আটকে যায়? মায়ার টান এতটা? করবীর মন খারাপ বাড়ে। আজ ভীষণভাবে সে অনুভব করে মা না থাকার যন্ত্রণা। আজ মা থাকলে সংশয় পরিষ্কার করা যেত। মা নিশ্চয়ই তার মন বুঝতো, মা নিশ্চয়ই বলতে পারতো মায়া কাটে কিভাবে, কেন তার মা নেই। এত অভাবের মাঝে মা না থাকার মতন বড় অভাবটা সৃষ্টিকর্তা না দিলেও তো পারতেন নাকি? নীরব সন্ধ্যা কেটে রাত নামলো, ভাবনা তখনও টইটুম্বর। আর সেই ভাবনার সুতো ছিঁড়তে ভেসে এলো হিরণের চিৎকার। ভয়ঙ্করভাবে লোকটা করবীকে ডাকছে। তবে কি ছেলেটা জেনে গেল তার নিশি জাগরণের কারণ হারাতে চলেছে? সারা রাত বৃষ্টির পর প্রকৃতি এখন শান্ত, যেমন শান্ত থাকে প্রেমিকা হারানোর পর প্রেমিকের মরুভূমির প্রতিচ্ছবি হৃদয়। শীতল বাতাস ছুঁয়ে দিচ্ছে গা, গাছের সবুজ পাতা চুইয়ে পড়ছে জল, সবকিছু নিবিড় কোমল। আধা ভাঙা বাড়িটার সামনে একটা ছোট গাড়ি থামানো আছে। সেই গাড়িটিতে ব্যস্ত হাতে আসবাবপত্র তুলে দিচ্ছে হিরণ। এলাকার সবচেয়ে বেখেয়ালি ছেলেটাই খেয়াল করে যত্ন করে জিনিসপত্র তুলে দেওয়ার ভার নিয়েছে। তার পেছন পেছন হুতুমো ছোট ছোট হাতে ছোট ছোট জিনিসপত্রগুলো এগিয়ে দিচ্ছে। করবী তৈয়ব শেখকে গাড়ির সামনে সিটে বসিয়ে দিল সুন্দর করে। আসবাবপত্র তুলে দেওয়া শেষ হতে হিরণ শ্বাস ফেলল, ঝলমলে কণ্ঠে বলল, দেখো তো রুবি, আর কিছু বাদ পড়লো কিনা? করবী বোঝাই ভর্তি গাড়িটার দিকে তাকিয়ে গভীর ধ্যানে মগ্ন হলো, আনমনে বলল, বাদ পড়েছে তো। হিরণ ভ্রু কুচকালো। কি বাদ পড়লো? তোমাদের সকল স্মৃতি, হুতুমের আধো কথা, বিন্দুর বোকামো ভালোবাসা, আমেনা খালার শুটকি ভর্তার গল্প, সব তো বাদ পড়েই গেল। যেগুলো মহা মূল্যবান সেগুলোই বাদ পড়লো, নিতে আর পারলাম কই? হিরণ এহেন উত্তর আশা না করলে কোনো প্রতিক্রিয়া দেখালো না, বরং মলিন হাসলো। স্মৃতি নিতে হয় হৃদয়ে করে, তোমার ট্রাকে তো মূল্যবান জিনিসের জায়গা হবে না। স্মৃতির সাথে জড়িয়ে থাকা মানুষগুলোকে নিতে পারলে ভালো হতো। কেন যে কেবল স্মৃতি নেয়ারই সাধ্য মানুষের?
স্মৃতির সাথে জড়িয়ে থাকা সব কিছুকে কেন যে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই আমাদের। তোমার মুখে আফসোস ভালো লাগছে না রুবি? হিরণের সহজ সরল অভিযোগে করবি হাসলো, মাথা নাড়ালো। আচ্ছা, অভিযোগ করলাম না, তা আমাদের বিন্দু কই? সে আপারে বিদায় দেবে না? করবি প্রশ্ন করতে দেরি, অথচ ধূপধাপ শব্দ করে সিঁড়ি দিয়ে নামতে দেরি হলো না বিন্দুর। হাতে তার বড় এতটা টিফিন বক্স, শ্বাস ওঠানামা করছে দ্রুত। নেমে ঘন ঘন শ্বাস নিল। করবির দিকে টিফিন বক্সটা এগিয়ে দিয়ে বলল, নেও আপা, এদিকে তোমাকেও খাওন দিয়ে দিছি। গিয়া জিনিসপত্র কখন গুছাইবা, রানবাই বা কখন, এই জন্য একটু খাওন দিয়ে দিছি। চাচা তো এত বেলা অবধি না খাইয়ে থাকতে পারে না। বিন্দুর ঝঞ্ঝাটিন এই ভালোবাসার দিকে মুগ্ধ চোখে তাকালো করবি। এসব তোকে কে করতে বলেছে? শুধু শুধু কষ্ট করলি। কি এর কষ্ট আপা? তোমারে সাইডে থাকার কষ্ট থিকা এই কষ্ট কমই। এবার মেয়েটাকে নিঃসংকোচে জড়িয়ে ধরলো করবি। ইস, এই মানুষগুলোরে ছেড়ে সে থাকবে কিভাবে? এত ভালোবাসা আদর ছাড়া যায়? করবির দিন যে ভীষণ পানসে হয়ে যাবে ওদের ছাড়া। বানির মা, তুমি কান্দো কেন? তুমিও কই বিন্দুবালা হয়ে গেলা? হুতুমের কথায় পরিস্থিতি গম্ভীর থেকে কোমল হলো। করবি এবার বিন্দুকে রেখে হাঁটু মুড়ে বসে জাপটে ধরলো হুতুমকে। বাচ্চাটা যখন এলো তখন কত বয়স ছিল? 1-2 মাস। নীলাভ চোখগুলো, বাদামি চুলগুলোর এই পুতুল বাচ্চাটা ছিল করবির জীবনের প্রথম প্রেম, প্রথম মুগ্ধতা। মনে হলো যেন সে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য দেখছিল সেদিন। বিন্দুরই বা বয়স কত ছিল? 13-14 সদ্য কিশোরী। নারিকেল তেল দিয়ে ল্যাপটানো বেনি, মাথায় কালো মিচমিচে একটা মেয়ে, হলুদ জামা পরনে। সেই মেয়েটি ছিল করবীর জীবনের দ্বিতীয় প্রেম। প্রেম কি কেবল নারী পুরুষেরই হয়? মোটেও না। প্রেমের আবিধানিক অর্থ ভিন্ন। আমরা প্রচলিত যেমন ভাবি তেমন নয়। আবেগ, অনুরাগ, আকর্ষণ, মমতা যার প্রতি জন্মে সেই আমাদের প্রেম। করবীর জীবনের এই দুটো প্রেমকে ছেড়ে যেতে হচ্ছে বলে করবীর ভীষণ আফসোস হচ্ছে। করবীকে চুপ থাকতে দেখে হুতুমি এগিয়ে এলো, দুহাত বাড়িয়ে বলল, বিন্দুবালার মতন আমারে আদর করবা না বানির মা? এত নিপাট আবেদনের পর বোধহয় কেউ থেমে থাকতে পারে না। করবিও পারেনি, কেঁদে দিল নিঃশব্দে। হুতুমকে জড়িয়ে বলল, তোমার কথা না শুনে আমি কেমন করে থাকবো? আমার যে বড় কষ্ট হবে। আমারও তো কষ্ট হইব বানির মা। তুমি সাইরা যাইতাছো বইলা আমার বুকে না অনেক ব্যথা হইতাছে। বিন্দুবালার মা সাইরা গেছিল আর এখন ব্যথা হইতাছে। বানির মা, এমন কইরা তোমরা সবাই কেন আমার ঘরে সাইরা যাও? আমার না হয় বিন্দুবালা আছে, কিন্তু বিন্দুবালার তো কেউ নাই। ও কেমন কইরা একলা থাকবো কও তো? এবার সশব্দে ফুপিয়ে উঠল বিন্দু। হিরণ ঘুরে গেল উল্টো পিঠে। হয়তো কান্না লুকানোর চেষ্টায় বিদায় ক্ষণের বিষাদ গাঢ় হলো। ছেড়ে যেতে যে হবে, কেবল কেঁদে কেটে বেলা বাড়ল। বাণী তার খাঁচায় ঘুমিয়েছিল। আজ বাণীর কথা বলেনি মোটেও। বোধহয় অবুঝ প্রাণীর মনেও বিচ্ছেদ ব্যথা বিষের কাটার মতন বিচ্ছিল। বিদায়ের শেষ পর্যায়ে বাণী কথা বলল, অসভ্য হিরণ, অসভ্য বিন্দু, ভালোবাসি ভালোবাসি। ছাড়া ছাড়া বাক্য, অথচ ভালোবাসার প্রগাঢ়তম ক্রন্দনরত আবেগ আরো বাড়ল। বিন্দু খাঁচাটায় হাত বুলাতে বুলাতে বলল, বানি তোরেও আমরা মেলা ভালোবাসি। বাণী শূন্য চোখে হুতুমের দিকে তাকিয়ে রইল। হুতুমও তাকিয়ে রইল নির্নিমেষ। তাদের দুজনের জীবনে দুজনই বোধহয় সবচেয়ে কাছের বন্ধু। করবীর চলে যাওয়াটা কেবল সংক্ষিপ্ত চলে যাওয়াই নয়, তার বিশ্লেষণে বন্ধুত্ব, বিচ্ছেদ থেকে শুরু করে স্মৃতি বিচ্ছেদ সবই জড়িয়েছিল। বিদায়ক্ষণ সমাপ্ত করে করবী গাড়িতে উঠে বসলো আসবাবপত্রের সাথে। তার কোলে বাণীর খাঁচা। হিরণ দূরে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। শেষমেশ করবী তাকে ডাকলো একদম ধীরে স্থিরে, হুতুমের মাস্তান, শোনো। হিরণের চোখ লাল, মুখে জোরপূর্বক হাসি। কাছে এসে বলল, বলো। শেষ বেলায় কিছু বলতে চাও না? আমি একবারে শেষেই না হয় বলবো রুবি, এখনো তো তোমার বলা বাকি। করবী চমকালো হিরণের মনের কথা বুঝে ফেলার চতুরতায়। হতবিহ্বল ভাবে জিজ্ঞাসা করলো, আমার কি বলা বাকি? যা বলতে ডাকলে। করবী অবাক হলো। হিরণ যে প্রচুর বুদ্ধিমান ছেলে তা তো সে জানতো, কিন্তু এতটা বুদ্ধিমান জানা ছিল না। করবী হতাশ শ্বাস ফেলল। বিন্দু আর হুতুমের খেয়াল রেখো। আমি বিন্দু হিসেবে তোমায় এই দায়িত্ব দিয়ে গেলাম। রাখবো। বিন্দু যখন এই জায়গায় এলো আজ থেকে 4 বছর, 4-4.5 বছর আগে, তখন মেয়েটা অবুঝ। সেই অবুঝ কালের ভালোবাসা তুমি। আমি জানি না তুমি তাকে কখনো ভালোবাসবে কিনা, তবে এইটুকু জানি বিন্দুর জীবন অনেক কঠিন। সেই কঠিন জীবনে বহু বছরের ভালোবাসা তুমি। তবে আমার ভালোবাসার চেয়ে বেশি বয়স না ওর ভালোবাসার, তাই না বলো রুবি? তবুও দুঃখ, আমার জীবন কঠিন নয় বলে কেউ বুঝলো না। শেষ কথাটুকু হিরণ ঠাট্টার ভঙ্গিতেই বলল বলে হাসলো। তবে হাসলো না করবী, বরং মুখ চোখ অসহায় করে বলল,
তোমার জীবনও কষ্টের আমি জানি। রুবি পাষাণ তবে অবুঝ নয়। আমি এটাও জানি হুতুমের মাস্তান চিরজীবন ভালোবাসা খুঁজে গেছেন নানান দরজায়, কিন্তু সৎ মা থেকে শুরু করে নিজের বাবা কেউ তাকে ভালোবাসেনি। মাঝ বেলাতেও এসে পাষণ্ড রুবিও ভালোবাসেনি। তাই তো আমি মাস্তানকে ভালোবাসায় ভরপুর একটা মেয়ের কাছে দিয়ে যাচ্ছি। আমার বিন্দু কিন্তু ভীষণ ভালোবাসতে জানে। ভালোবাসা না পাওয়ার যে আফসোস তা তোমার ঘুচে যাবে, দেখো ঘুচে যাবে। কিছু আফসোস থাকুক রুবি, আফসোস না থাকলে যে আমার রুবিকে আমি ভুলে যাব। আমি চাই না আমার জীবনে আসা এই উত্তম নারীকে আমি ভুলে যাই। রুবি, ভালো থেকো, ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো। গাড়ি তার বিদায় ধ্বনি জানিয়ে যাত্রা শুরু করলো। হম করে কেঁদে উঠলো বিন্দু, যেন কেঁদে কেটে আটকে দিবে প্রিয় মানুষের বিদায়। হুতুম হিরণের পেটে মুখ গুজে কাচ্ছে। করবি জড়িয়ে ধরলো বাণীর খাঁচাটা। ভেতরটা তার ফেটে যাচ্ছে, ঠোঁটে হাসি অথচ মলিন মুখ ভেসে যাচ্ছে বিষাদ অশ্রুতে। বিন্দুর কান্নার দাপট কমাতে হিরণ ওর এক বাহু জড়িয়ে ধরলো। করবি যেতে যেতে সবটুকু দেখলো খুব নীরবে, খুব একা, অথচ তার চোখ বলে গেল আধারে ফোটাতে চাওয়া এক প্রেমের ফুল অঙ্কুরে বিনষ্ট হয়ে গেল। কারণ কখনো কখনো একটা অঙ্কুর বিনষ্ট হওয়ার ফলে কয়েকটা ফুল সজীব থাকে। করবি হাত নাড়িয়ে বিদায় জানালো, বিড়বিড় করে বলল, কাঁদিস না বিন্দু, এবার তোর সত্যি একটা সংসার হবে, দারুণ সংসার। আমি না হয় কোথাও পচে গলে বেঁচে থাকবো, কেবল বাঁচতে হবে বলেই। বাড়ির নাম উদাস ভিলা, যেখানে এসে উঠেছে করবীরা। করবী বুঝে পাচ্ছে না কেন এই বাড়িটির এমন নামকরণ করা হয়েছে। সাদা ঝকঝকে ফকফকে পরিষ্কার বাড়িটিকে তার কোন দিক থেকে উদাস মনে হচ্ছে না, বরং হাস্যোজ্জ্বল একটা বাড়ি মনে হচ্ছে। বুকটাও শান্তিতে ভরে গেছে রুমগুলো দেখে। কি সুন্দর, কি মনোমুগ্ধকর। ওরা আগে যে বাড়িটাতে ছিল সেই বাড়িটার কোনায় কোনায় ফ্যাকাশে দারিদ্রতার চিহ্ন ছিল, অথচ এই বাড়িটা ভিন্ন, অন্যরকম। করবীরা এখানে আসতে সব জিনিসপত্র নামানো থেকে শুরু করে গোছগাছ করার দায়িত্ব পালন করেছে তিমির, তাও পাকা হাতে। কোথায় কোন আসবাব রাখা হবে, কিভাবে রাখলে সুন্দর হবে, এসব কিছুর দায়িত্ব নিয়ে করেছে সে। যদিও করবী বাদশাতে যে, কিন্তু লোকটা শুনেনি। কি সুন্দর সবটা গুছাতে সাহায্য করলো। তৈয়ব হোসেন মেয়েকে তন্মধ্যে একবার আড়ালে ডেকেছিলেন, বলেছিলেন, মা, এত বড় বাড়ির ছেলে উনি বোধ হয় এসব এর আগে কখনো করেননি। ওনাকে না করে দিয়ে এসব করতে। তাছাড়া আমাদের আসবাবপত্রেও যে করুণ অবস্থা, তো নিশ্চয়ই তার সামনে এইসব দেখাতে লজ্জা লাগছে। করবীকে চিনতে বাবার ভুল হয়েছে বলে করবী হাসলো, বেশ অকপটে উত্তর দিল, লজ্জা কেন করবে আপু? ভাঙা হোক নষ্ট হোক, এই জিনিসগুলো কিনতে আমাদের তো কম পরিশ্রম করতে হয়নি। অনেক পরিশ্রম করার পরেই কিনতে পেরেছি। আমাদের যেমন সামর্থ্য তেমন করেছি। কে কি ভাবলো তাতে কি যায় আসে? এগুলো তো চুরির জিনিস নয়, পরিশ্রমের। মেয়ের এমন চোখ ঝলমলে করা উত্তরে বাবার বুক গর্বে ভরে উঠেছিল। কজন মানুষ নিজের অবস্থানে সুখী হতে পারে। তিমিরের আগে পিছে করবীও কাজ এগিয়ে দিচ্ছে। তিমির করবীর পড়ার টেবিলটা ঠিক করছিল। টেবিল একটা পা বাঁকা হয়ে হেলে যায় বিধায় সে সেটা ঠিক করছে ব্যস্ত হাতে। করবী তার জন্য এক কাপ চা নিয়ে এলো। ঘর্মাক্ত ব্যস্ত তিমিরের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, চাটা নিন। তিমির ভ্রু কুচকে ছিল তখনও। হাতুড়িটা পাশে রেখে চা নিল। এক চুমুক দিতেই তার চোখে মুখে তৃপ্তি ছড়িয়ে পড়ল। প্রশংসা করে উঠল সে, এত ভালো চা বানাতে পারো? করবী হেসে ঘাড় কাত করলো, ঠোঁট উল্টে বলল, ভালো পারি কিনা জানি না, তবে পারি। কেবল ভালো না, অসাধারণ পারো। ধন্যবাদ। তিমির কথা শেষ করার আগে হাতুড়ি উঠল করবীর হাতে। বিজ্ঞ হাতে শুরু করলো খুটকার। তিমির নিষেধ করলো, আহা, ধরছো কেন? পারবে না। গত 3 বছর যাবত এই টেবিলের হেলিয়ে যাওয়া আমিই আটকাচ্ছি, আর আপনি কিনা বলেন পারবো না? এই হাত কিন্তু সব পারে। করবীর কথায় তীব্র আত্মবিশ্বাস। তিমির তবু হাতুড়িটা টেনে নিল। এই হাত সব পারে তা জানি, তবে আমি চাই এখন থেকে এই হাত ততটুকুই পারুক যতটুকু কোমল। কঠিনটুকু না হয় আমার জন্য রইল। দায়িত্ব নিয়েন না, কঠিনগুলো কিন্তু বেশি কঠিন, হাতুড়ি চালানোর চেয়েও বেশি। পারবেন তো? তিমির চা খেতে খেতেই জবাব দিল, সেটা না হয় সময় বলুক। তিমিরের চোখ স্থির হয় তখন করবীর ডান গালের পাশের তিলটায়। আপাদমস্তক সুন্দর একটা মেয়েকে অসম্ভব সুন্দর করতে ভুলভাল জায়গায় বোধহয় এমন কালো মিচমিচে তিল থাকলেই হয়। করবীর এই পলক্ষীন দৃষ্টিতে অস্বস্তি হচ্ছিল, তাই সে প্রসঙ্গ পাল্টাতে বলল, বাড়িটির নাম উদাস ভিলা কেন? হয়তো বাড়ির মালিক কখনো বুঝতেই পারেনি তার বাড়িতে এমন এক চঞ্চল নারী এসে বাড়িটিকে ধন্য করে দিবে, তাই। তিমির কণ্ঠে ঠাট্টার রেশ। করবী আর চোখে তাকিয়ে হেসে দিল, তাই হাসি মিলিয়ে হাসলো তিমিরও। সেই হাসি ছুঁয়ে দিল প্রকৃতিকে, তাই মেঘমুক্ত আকাশেও দেখা দিল হঠাৎ বাতাসের। মজা করছেন? তোমার কি সত্যি মনে হলো আমার কথাটা? না, তা হবে কেন? তাহলে আবার জিজ্ঞেস করছো কেন?
মজা করছি কিনা। তিমিরের কথার মার পাচ্ছে করবি ভ্যাপাচাকা খেলো, আখি দুটো হিমশিম খেলো বিপরীত দিকের আখি দুটিতে তাকাতে। তিমিরের হাসির কণ্ঠ ততক্ষণে চাঙা হয়ে গেছে, হাসির শব্দ ছুটছে যেন সিলিং। করবি মুখ ভ্যাংচালো উঠে যেতে নিলেই তার নরম হাতটি মুঠোতে নিয়ে থামিয়ে দিল তিমির। খালি চায়ের কাপটা ধরিয়ে দিয়ে বলল, উদাস ভিলার মালিক হয়তো উদাস ভীষণ, নয়তো বাড়িটি যখন করেছিলেন তখন হয়তো তার জীবনে উদাস বাতাস বইছিলেন, তাই বাড়ির নাম সেই বাতাসের তালেই রেখে ফেলেছেন। আই এম নট শিওর, কোনো একদিন না হয় তুমিই জিজ্ঞেস করে নিও ওনাকে। করবি সম্মতি দিল। চায়ের কাপ নিয়ে যেতে যেতে বলল, টেবিল পরে ঠিক করবেন, এখন হাত মুখ ধুয়ে আসেন, দুপুর গড়িয়ে গেল যে খেতে আসুন। তিমির তুমুল শব্দে টেবিলে হাতুড়ি চালিয়ে বলল, মনে হচ্ছে কেন বউ ডাকছে। করবি কি শুনলো নাকি শুনলো না তা সে মুখ ঘুরিয়ে দেখারও প্রয়োজন বোধ করলো না। ক্লান্ত রৌদ্রদগ্ধ একটা আকাশ মাথার উপর ঝিমিয়ে এসেছে। সারাটা দিন তার চলে গেল ভার্সিটির টিউশন সামলিয়ে। মাস্টার্স ফাইনাল চলছে, পড়াশোনার চাপও যাচ্ছে ভীষণ। টিউশনি বাসা থেকে বের হতেই তার পেট ডেকে উঠল, জানান দিল তীব্র ক্ষুধার। করবি পেটে হাত দিয়ে ঘড়ির দিকে চাইল, সময়ে সাগরে 5টা। আরও একটা টিউশনি নিয়েছে সে, 2 দিন হলো, এখন সে বাসাতেই যেতে হবে। এদিকে খিদেও লেগেছে ভীষণ। নেতি আসে শরীরটা টেনে সে ঢুকলো নতুন টিউশনির বাসায়। ক্লাস 9-এর একটা মেয়েকে পড়ানো শুরু করেছে। মেয়েটার ছোট পরিবার, মা বাবা আর ও। মা বাবা দুজনেই থাকেন অফিসে। করবীর সাথে কেবল প্রথম দিন ভদ্রমহিলার ফোনে কথা হয়েছে। ব্যস্ত থাকেন ভীষণ। মেয়েটা চুপচাপ স্বভাবের। করবী ঢুকে টেবিলে বসতে মেয়েটা উঠে গেল, ছুটে গিয়ে গ্লাস পানি এবং একটা ট্রেতে করে বিস্কিট নিয়ে এলো। সেগুলো করবীর সামনে রাখতেই করবী চমকালো, অবাক হয়ে বলল, এগুলো? ভাবি বলল গতকাল টিচার আসলে নাকি টিচারকে পানি দিতে হয়, আর খালি পানি দিতে নেই, তাই বিস্কুট দিলাম, খেয়ে নিন ম্যাম। করবী বিস্মিত হলো। ভাবি কে? পাশের ফ্ল্যাটের ভাবি, ওই যে যাদের দরজা খোলা দেখেন, সেই ফ্ল্যাটের ওই তুষার ভাইয়ার বউ। ভাবির সাথে বেশিরভাগ সময় আমিই কথা বলি, আড্ডা দিই। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।